তো যেহেতু হচ্ছে তারপর থেকে আমরা স্টার্ট করবো ইম্পেরিয়ালিজম এন্ড নিও কলোনিয়ালিজম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের চ্যাপ্টার ইম্পেরিয়ালিজম এন্ড নিও কলোনিয়ালিজম। আজকে হচ্ছে তোমার 7 তারিখ 7/11/2024 অপশনাল পিএসআই পলিটিক্যাল সায়েন্স এন্ড ইনফরমেশন। ঠিক আছে, ইম্পেরিয়ালিজম এন্ড নিও কলোনিয়ালিজম এটা হচ্ছে তোমার লেখার চ্যাপ্টার। যদি আমরা বাংলা করি বাংলাটাই বলে দিচ্ছি সাম্রাজ্যবাদ ও নয়া উপনিবেশবাদ। আমরা এভাবে সাম্রাজ্যবাদ ও নয়া উপনিবেশবাদ, এই হচ্ছে তোমার সেই হিসাবে চ্যাপ্টার। ঠিক আছে, যদি আমরা এক্সাক্ট বাংলা করি তো এই হচ্ছে তোমার সেই হিসাবে বাংলা। জয়েন করো না, জয়েন করো টাইম হয়ে গেছে, আমি বেসিক্যালি অনেকক্ষণ আগে আমি আর ওয়েট করবো না। ঠিক আছে, ওকে। তো ইম্পেরিয়ালিজম এন্ড নিও ইম্পেরিয়ালিজম কোথায় পাবে স্যার? 110 নম্বর বিরোধী এখানে পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। ওকে, আর এটা দেখো খুবই খুবই ক্রুশিয়াল, ইউপিএসসি জিএস এর যেটা পার্ট আছে প্রিলিমিনারিস এর জন্য খুবই ইম্পর্টেন্ট, আর অপশনাল জন্য তোমার সেই হিসাবে রয়েছে। তার জন্য খুব ভালো করে ক্লিয়ার কাট তোমার এখানে পড়া দরকার, যাতে এখান থেকে যে টাইপের কোশ্চেন আসে আমি যেন পারি। তো সেই জিনিসটা কিন্তু খুবই খুবই ক্রুশিয়াল হতে আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, বোঝার চেষ্টা করুন আমি যা যা বলছি, নাহলে কিন্তু হবে না। মানে এগুলো খুবই ফান্ডামেন্টাল জিনিস, বোঝার বুঝতে হবে কি কি জিনিস ডিসকাস করা হয়েছে, এবং তারপর সেই হিসাবে তোমার কিন্তু করা দরকার। যাই হোক, কানেকশনে একটু প্রবলেম হচ্ছিল। ওকে ওকে, হ্যাঁ কানেকশনটা চেক করে নাও আর তোমরা জয়েন করে নাও। জয়েন না করলে কি করা হয় বলো, তাই না? তো সেই জিনিসটা খেয়াল করা দরকার। ওকে, তো দেখো ইম্পেরিয়ালিজম তোমার বাংলাদেশে বলে সাম্রাজ্যবাদ। ঠিক আছে, তো সাম্রাজ্যবাদ বলতে কি কি বোঝাচ্ছে, তো তোমার সেই সব জিনিসগুলো কিন্তু এক্সামের পয়েন্ট অফ ভিউ মাথায় রাখা দরকার, কারণ এগুলো খুবই খুবই ফান্ডামেন্টাল জিনিস। কারণ এখানে যেটা আমি বললাম এখান থেকে কোশ্চেন কিন্তু আসবে, তো সেই হিসাবে তোমার যদি ক্লিয়ার কাট আইডিয়া না থাকে তুমি তার কি করে আনসার লিখবে, তাই না? তো সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখা আমাদের দরকার। তো অধ্যাপক হ্যান্স মর্গেনথাউয়ের মতে নিজ এলাকার বাইরে রাষ্ট্রীয় ক্ষমতার সম্প্রসারণই হচ্ছে সাম্রাজ্যবাদ। আর পামারো পানকিনসনের মতে সাম্রাজ্যবাদ হলো এমন একটি সম্পর্ক যার দ্বারা কোনো এলাকা বা তার জনগণ অন্য এলাকা বা অন্য সরকারের অধীনে কাজ করে। সুতরাং সাম্রাজ্যবাদ স্বাধীনতার ধারণার সঙ্গে যুক্ত, এটি কোনো নৈতিক বোধ ছাড়া এক ধরনের শক্তিগত কোনো সম্পর্ক, যেটা আমাদের খেয়াল রাখা দরকার। ঠিক আছে, মার্কসিস্ট থিওরি অফ ইম্পেরিয়ালিজমে কি বলছে দেখো। তো সাম্রাজ্যবাদী মার্ক্সীয় ভাষায় মূল অনুমান হচ্ছে সমস্ত রাজনৈতিক ধারণা অর্থনৈতিক কারণ থেকে উদ্ভূত। ঠিক আছে, সেই দিক থেকে সাম্রাজ্যবাদের রাজনৈতিক ধারণা গণতন্ত্রের অর্থনৈতিক কাঠামোর উপর ডিপেন্ড করে। তার মানে কি গণতন্ত্রের উপরই বেস করে সমস্ত এই জিনিসটা গঠন করছে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। মানে সম্পূর্ণ সবকিছুই মার্ক্সিসের মধ্যে ইকোনমির উপর তোমার কিন্তু ডিপেন্ডেন্ট। তো সেই জিনিসটা কিন্তু বলা হয়। তো এই যে বেসিক জিনিসগুলো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে কোন কোন থিওরি কোন কোন ওয়ার্ডের উপর বেস করে রয়েছে, সেটা যদি তোমার খেয়াল থাকে যে কোনো টাইপের কোশ্চেন আসছে তুমি কিন্তু অ্যান্সার করতে পারো। তো সেটা আমাদের মাথায় রাখা খুবই খুবই দরকার। বোঝা যাচ্ছে? প্যাটার্ন বোঝার চেষ্টা করুন যে এখানে কি তারা বোঝাতে চাইছে বা এখানে কি বলছে। তো সেই হইতে আমাদের এখানে খেয়াল করে কিন্তু রাখা দরকার, নাহলে হবে না। দেখুন কোনটা কোন কোন জায়গা থেকে আসছে বা কি থেকে, তা তো সেইভাবে আমাদের ফোকাস করা খুবই খুবই জরুরি। ওকে, এখানে দেখো এই যে লেনিনের সাম্রাজ্যবাদী 5টি বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে, যে শিল্পের উন্নয়ন এবং পুঁজির কেন্দ্রীভবন এমন পর্যায়ে উন্নত হয়েছে যে একচেটিয়া কর্তৃত্বের সৃষ্টি হচ্ছে। লেনিনের মতে গণতন্ত্রে ক্রমে ক্রমে আর্থিক পুঁজির প্রসার এবং প্রাধান্য লক্ষ্য করা যায়। সাম্রাজ্যবাদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে পুঁজির রপ্তানি বৃদ্ধি করা। ঠিক আছে, সাম্রাজ্যবাদের অপর বৈশিষ্ট্য হচ্ছে আন্তর্জাতিক একচেটিয়া পুঁজিপতি গোষ্ঠীর উদ্ভব। একচেটিয়া পুঁজিপতি রাষ্ট্রগুলো সাম্রাজ্যবাদী পর্যায়ে পৃথিবীকে ভাগ করে। তো এই যে জিনিসগুলো কিন্তু আমাদের এখানে মাথায় রেখে এগোতে হবে। ঠিক আছে, যে কোনটা কোন কোন জায়গায় আসছে আমাদের ফোকাস করা খুবই দরকার, নাহলে কিন্তু হবে না। মূল বক্তব্য কি কি দেখো, কি পয়েন্টের গুলো কথা বলছে, কি পয়েন্ট গুলো খেয়াল রাখবে। ঠিক আছে, এক একটা থিওরি যদি কি পয়েন্ট বা মূল বিষয়গুলো আমাদের মাথায় থাকে, তাহলে কিন্তু আমাদের ধরো যে কোনো টাইপের অ্যান্সারটা করতে আমাদের কিন্তু সুবিধা হবে। বোঝার চেষ্টা করো। ঠিক আছে, এখানে কি পয়েন্ট গুলো বলছে যে লেনিনকে তোমার পলিটিক্যাল থিঙ্কার। ঠিক আছে, তোমার সেই হিসাবে লেনিন সাম্রাজ্যবাদকে গণতন্ত্রের একচেটিয়া স্তর বলে বর্ণনা করেছে। আর লেনিন সাম্রাজ্যবাদের 5টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছিল। ঠিক আছে, লেনিন আর সাম্রাজ্যবাদের মার্ক্সীয় তত্ত্বকে বহু দিক থেকে সমালোচনাও করা হয়েছে। তো এই যে জিনিসগুলো আমাদের কিন্তু খেয়াল রাখা দরকার, যে কোনটা কোন কোন পার্ট থেকে আসছে। তো সেটাই যদি আমরা পরপর ফোকাস না করি তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। বুঝতে পারলে আমি কি বলছি? ওকে, আশা করি ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে, তো তারপর দেখো এখানে ফ্রাঙ্ক ওয়ালস্টেইন হচ্ছে তোমার আরেকজন পলিটিক্যাল থিঙ্কার, কি বলছে। ফ্রাঙ্ক ওয়ালস্টেইন তোমার সেই সময় সাম্রাজ্যবাদের বিকল্প তত্ত্ব প্রচার করছে। বিকল্প তত্ত্ব অনুসারে সাম্রাজ্যবাদকে আন্তর্জাতিক অসাম্য, মানে আন্তর্জাতিক যে অসাম্য রয়েছে এবং শোষণের ব্যবস্থা রূপে বর্ণনা করেছে। হবসন সাম্রাজ্যবাদের উদারনৈতিক তত্ত্ব ব্যাখ্যা করেছে। আর সাম্রাজ্যবাদের বাস্তববাদী তত্ত্ব সাম্রাজ্যবাদকে তোমার জাতীয় রাষ্ট্রগুলির প্রভুত্ব প্রতিষ্ঠা
প্রবৃত্তির পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা করেছে। এই যে ইস্যুগুলো আমাদের কিন্তু এখানে ফোকাস করা দরকার যে কোনটা কোন জায়গা থেকে আসছে বা কি বৃত্তান্ত মাথায় রেখে আমাদের কাজ করতে হবে, নাহলে কিন্তু হবে না। বোঝা গেল আমার কথা? তো সেই পার্টটা কিন্তু এখানে রয়েছে। নেক্সট এরপর দেখো সাম্রাজ্যবাদের উদ্দেশ্য, মানে এখানে সাম্রাজ্যবাদের বিভিন্ন ধরনের উদ্দেশ্য আমরা দেখতে পাই। সাম্রাজ্যবাদের বিভিন্ন তত্ত্ব কিন্তু রয়েছে, যেরকম দেখো ধ্রুপদী তত্ত্ব, মার্কসবাদী তত্ত্ব, বিশ্ব ব্যবস্থাপক তত্ত্ব, উদারবাদী তত্ত্ব, এই পার্টির উপর সেগুলো কিন্তু important, ঠিক আছে? সেই হিসাবে আমাদের খেয়াল করা দরকার। তো এখানে দেখো অর্থনৈতিক সুবিধার কথা আমরা দেখতে পাই, রাজনৈতিক কারণ রয়েছে, সামাজিক এবং সামরিক নিরাপত্তার উদ্দেশ্য, সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এই যে ডাটা গুলো আমাদের কিন্তু এখানে মাথায় রাখা দরকার, নাহলে কিন্তু হবে না। যে কোন জায়গা থেকে কোন জিনিসটা আসে সেটা যদি আমরা ঠিকঠাক ফোকাস করতে না পারি তাহলে কি করে আমরা আনসার, তাই না? তো সেই হচ্ছে জিনিসগুলো কিন্তু আমাদের এখানে মাথায় রেখে দরকার এগুলো হবে, নাহলে সমস্যা। বোঝা গেল আমার কথা, আমি কি বলছি? তো সেটা খেয়াল করো, নাহলে কিন্তু সমস্যা হবে। অন্যান্য উদ্দেশ্য দেখো, অনেক সময় গুরুত্বপূর্ণ সামরিক অঞ্চলে প্রাধান্য বিস্তারের জন্য সাম্রাজ্যবাদী নীতি অনুসরণ করা হয়। অনেক ক্ষেত্রে উদ্বৃত্ত জনগণ বসবাসের জন্য সাম্রাজ্য বিস্তার হওয়া প্রবণতা আমরা দেখতে পারি। আর বিশ্বের অনেক উন্নত অঞ্চলে সভ্যতার বিস্তার এবং শোষণের প্রসারের কারণে সাম্রাজ্য বিস্তার লাভ করেছে। ঠিক আছে? তো এই যে জিনিসগুলো কিন্তু পেজ নাম্বার 113 তে এগুলো সব পেয়ে যাবে। যেগুলো বলছি কোর ইস্যু গুলো খেয়াল রাখবে আর পয়েন্ট ওয়াইজ এগুলো মার্ক করে রাখো, তাহলে যে কোন টাইপের যখনই কোয়েশ্চেন আসবে তোমার কিন্তু তাহলে পড়তে সুবিধা হতে পারে। তো এই জিনিসটা কিন্তু আমাদের এখানে খেয়াল রাখা কিন্তু আবশ্যক, নাহলে কিন্তু হবে না। যদি এখানে কানেক্টই না করতে পারো যে কোনটা কোন জায়গা থেকে আসে, তাহলে আমরা কিভাবে ভালো নাম্বার পাবো, তাই না? তো সেই ওইটা আমাদের এখানে ফোকাস করা দরকার। ওকে, বুঝতে পারলে কথা? কনফিউশন থাকলে বলো। তোমরা ক্লাসে জয়েন করছো না কেন? ক্লাসে জয়েন না করলে কি করে হবে বলো? জয়েন করো, না তো সমস্যা। ক্লাসে জয়েন করে ধরো তোমাদের কোথায় কি সমস্যা হচ্ছে, প্রবলেম হচ্ছে, কনফিউশন, সেগুলো আমি ক্লিয়ার করি। সেই হিসেবে আমরা এগোতে পারি। বাট তুমি যদি জয়েনই না করো তাহলে আমি কি করে বুঝবো যে কোথায় তোমাদের কি সমস্যা হচ্ছে বা কি দেখতে হবে, তাই না? সেজন্য তো এখানে মানে এইজন্য তোমার ক্লাসে জয়েন করার দরকার। লাইভ ক্লাস রেকর্ডিং দেখো পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো রেকর্ডিং তুমি পেয়ে যাচ্ছ, বাট তুমি যদি না করো, জয়েনই না করো, তাহলে কি করে সেটা হবে বলো? তাই না? তো এই জন্য তো তোমার এখানে করা দরকার। ওকে, আশা করি বুঝতে পারছো আমি কি বলছি। ঠিক আছে, যাই হোক, তো সেই পার্ট গুলো কিন্তু আমাদের এখানে ফোকাস করে এগোতে হবে, না কোনো সমস্যা। ওকে, নেক্সট এরপরে দেখো কোন পলিটিক্যাল সাইকেল আমার মাঝে মাঝে ভুলিয়ে যাচ্ছে, কোন পলিটিক্যাল থিঙ্কার কোন থিঙ্কের সাথে রিলেটেড আসছে, তার জন্য একটা লিস্ট করবে। কে কোন বই লিখেছে, কে কোন তথ্যের উপর বেস করে বলছে, এই জিনিসগুলো তোমার যখন মাথায় থাকবে বা মাথায় রাখতে পারবে, তখন কিন্তু তোমার সেই হিসেবে সুবিধা হবে, এক্সামের নাম্বার কিন্তু আমাদের আলটিমেটলি কাজে দেবে। তো এই জিনিসটা কিন্তু ফোকাস করা খুবই দরকার। বুঝতে পারলাম আমি কি বলছি? তো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ। নেক্সট এরপরে দেখো কি আসছে কি, ধরো বিভিন্ন যে আমরা কারণগুলো দেখতে পাই, তো সেই কারণগুলোর নাম মনে রাখো। ধ্রুপদী তত্ত্ব কি, মনস্তাত্ত্বিক তত্ত্ব কি? এটা হচ্ছে কলোনিয়ালিজম বা তোমার এখানে সাম্রাজ্যবাদে তোমার বিভিন্ন তত্ত্ব, মানে এরকম বিভিন্ন ধরনের তত্ত্ব কিন্তু রয়েছে বিভিন্ন পলিটিক্যাল থিঙ্কার। ঠিক আছে? তো সেই হিসাবে তোমার কিন্তু মাথায় রাখা দরকার। আবার মনে করে দিচ্ছি, ধ্রুপদী তত্ত্ব রয়েছে, মার্ক্সবাদী তত্ত্ব রয়েছে, বিশ্ব ব্যবস্থাপক তত্ত্ব রয়েছে, উদারবাদী তত্ত্ব রয়েছে। এই তত্ত্বগুলো কিন্তু এর সাথে রিলেটেড রয়েছে, যেগুলো আমাদের এখানে ফোকাস করা দরকার এক্সামের পয়েন্ট অফ ভিউ। ঠিক আছে? আমি নামগুলো লিখে দিচ্ছি, দেখো এখানে কারেন্ট ধ্রুপদী তত্ত্ব বলে দিচ্ছি, আপনি দেখতে সমস্যা নেই। তারপর মার্ক্সবাদী তত্ত্ব, তারপর তোমার বিশ্ব ব্যবস্থাপক তত্ত্ব, বিশ্ব ব্যবস্থাপক তত্ত্ব, চার হচ্ছে তোমার উদারবাদী তত্ত্ব, উদারবাদী তত্ত্ব। এই জিনিসগুলো কিন্তু খুবই ক্রুশিয়াল, যেগুলো আমাদের এখানে ফোকাস করা কিন্তু মাস্ট, নাহলে কিন্তু আসে সেটাই যদি আমরা ভালো করে খেয়াল না করতে পারি তাহলে কি করে কি পাবো, তাই না? বুঝতে পারছো আমি কি বলছি? তো সেই অনুযায়ী কিন্তু এখানে খেয়াল করা খুবই গুরুত্বপূর্ণ, নাহলে কিন্তু হবে না। যেগুলো আর কি আসছে। ওকে, সামরিক ও নিরাপত্তামূলক উদ্দেশ্য যদি আমরা দেখতে পাচ্ছি, আপনাদের সুবিধা কি আসছে, রাজনৈতিক কারণ আসছে, ঠিকই, তো সেই পার্টটা রয়েছে। নেক্সট আসছে কি, তো দেখো যে সাম্রাজ্যবাদের মূল উদ্দেশ্যগুলি হচ্ছে অর্থনৈতিক সুবিধা অর্জন, রাজনৈতিক অর্থ সাধন এবং সামরিক ও নিরাপত্তামূলক লক্ষ্য অর্জন আছে। তাছাড়া অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সামরিক অঞ্চলে
প্রাধান্য বিস্তারের জন্য সাম্রাজ্যবাদের নীতিও কিন্তু অনুসরণ করা হয়, সেগুলো আমরা দেখতে পাই। নেক্সট আসছে কি, সাম্রাজ্যবাদকে বহু উদ্দেশ্য সাধনে হাতিয়ার হিসেবে কিন্তু ব্যবহার করা। তো এই জিনিসগুলো কিন্তু সাম্রাজ্যবাদের মেইন পার্টিকুলার থিওরি, যেগুলো আমাদের এখানে ফোকাস করা দরকার। সরাসরি শুনতে পাচ্ছ? লেট কেন? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, লেট কেন? কোনো প্রবলেম? না স্যার। আচ্ছা আচ্ছা, টাইমে জয়েন করো, ঠিক আছে। আমরা এখন আসছি হচ্ছে তোমার এখানে পেজ নাম্বার 115 এ 115 এ আমরা আছি পেজ, ঠিক আছে। তো এখানে আমরা বিভিন্ন যে সাম্রাজ্যবাদের নয় এই চ্যাপ্টার সম্পর্কে আমরা কিন্তু ডিসকাস করছি। সাম্রাজ্যবাদ এবং নয়া উপনিবেশবাদ, এই হচ্ছে চ্যাপ্টারের নাম। শুনতে পাচ্ছ কি বললাম? সাম্রাজ্যবাদ এবং নয়া হ্যাঁ স্যার। উপনিবেশবাদ, ঠিক আছে। তো এই ধরনের জিনিসগুলো আমাদের কিন্তু খেয়াল রাখা দরকার যে বিভিন্ন ধরনের সাম্রাজ্যবাদের মধ্যে কি কি আসছে। রাজনৈতিক সাম্রাজ্যবাদ, সামরিক সাম্রাজ্যবাদ, অর্থনৈতিক সাম্রাজ্যবাদ আর সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ। তো এই টোটাল এই টাইপের সাম্রাজ্যবাদ খুবই খুবই ক্রুশিয়াল এক্সামের পয়েন্ট অফ ভিউ, ঠিক আছে। যেগুলো আমাদের খেয়াল রাখা দরকার যে সামরিক সাম্রাজ্যবাদ, অর্থনৈতিক সাম্রাজ্যবাদ এবং সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ হিসেবে, ঠিক আছে। তো সেই ওয়েতে আমাদের এখানে ফোকাস করা দরকার। তো সামরিক সাম্রাজ্যবাদের প্রাচীনতম রূপ। অর্থনৈতিক সাম্রাজ্যবাদ মূলত বিদেশি এলাকাকে অর্থনৈতিক শোষণের উদ্দেশ্যে ব্যবহার করে। সাম্রাজ্যবাদের সূক্ষ্মতম রূপ 1960-এর দশক থেকে সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ বিশেষভাবে প্রসারিত হয়েছে। তো তাহলে এই যে সাম্রাজ্যবাদগুলো কোন কোন টাইমে তোমার আগে একটা স্টার্ট হচ্ছে, এই স্টার্টিং ফেজ গুলো আমাদের মাথায় রাখা দরকার, এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এমসিকিউ টাইপের কোশ্চেন তুমি কিন্তু তোমার সেই হিসাবে পারবে, বুঝতে পারছো? তো সেই অনুযায়ী আমাদের এখানে কিন্তু ফোকাসটা করা জরুরি, ঠিক আছে। টার্ম গুলো লিখে রাখো বা মার্ক করে রাখো, তাহলে কিন্তু সুবিধা হবে। আর আশা করি তোমরা বই কিনে নিয়েছো, তাই না? বই কিনে নিলে তোমার তো বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো সেই পার্টিকুলার দরকার, তাই তো পিতা। তোমাকে তো তোমার সেই ফটো তো দেখিয়েছিল, তো আশা করি তুমি মনে হয় বই কিনে নিয়েছো। তো সেই হিসাবে খেয়াল করা দরকার, ঠিক আছে। যাই হোক, ও হ্যাঁ, তোমাকে তো ইংলিশ বইটা ওকে দেখিয়েছিল, আর আমি বাংলা বইটা তো তোমাকে হ্যাঁ সেদিনই ফটো তুলে পাঠিয়েছি। এইবার মনে পড়ছে আমার, তুমি যেহেতু ফটো কথা বলছিলে, এটা তো আমি গ্রুপেই পাঠিয়েছি। এই দেখো, এই যে আন্তর্জাতিক সম্পর্ক সংগঠন পড়াশোনা, তুমি সেই হিসাবে এই যে ফটো তুলেছিলে, তো আমার খেয়াল পড়েছে এখন, যেহেতু বইয়ের কথা জিজ্ঞেস করছিলে। দেখো আমি এখানে গ্রুপে সেদিন পাঠিয়ে দিয়েছি গত অপশনাল ক্লাস, গত সপ্তাহে, তাই না? দেখো, তো সেই হিসাবে তুমি কিন্তু পেয়ে যাবে। ওকে, যাই হোক, তো সেই হিসাবে আমাদের এখানে ফোকাসটা করা কিন্তু জরুরি। ওকে, নেক্সট দেখো এখানে সাম্রাজ্যবাদ, সামরিক সাম্রাজ্যবাদের প্রাচীনতম রূপ। অর্থনৈতিক সাম্রাজ্যবাদ মূলত বিদেশি এলাকাকে অর্থনৈতিক শোষণের উদ্দেশ্যে ব্যবহার করে। সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের সূক্ষ্মতম রূপ 1960-এর দশক থেকে সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ বিশেষভাবে প্রসারিত হয়েছে। তো এই জিনিসগুলো মনে একটু কাজ করা কিন্তু দরকার, এক্সামের পয়েন্ট করতে খুবই খুবই ক্রুশিয়াল, ঠিক আছে। নয়া ঔপনিবেশিক শোষণের মধ্যে কি আসছে, যে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ না করে যে ঔপনিবেশিক শোষণ চালানো হয় তাকে নয়া ঔপনিবেশিক শোষণ বলে, ঠিক আছে। এটা নয়া ঔপনিবেশিক শোষণ কি, তোমার সেটা মাথায় রাখা দরকার। একটা আমি যদি আমরা বলি যে রাজনৈতিকভাবে ডাইরেক্ট আমরা নিয়ন্ত্রণ করলাম না, কিন্তু ঔপনিবেশিক আমরা শোষণ চালানো, সেটা তোমার নয়া উপনিবেশ বা তোমার শেষের পর যেরকম দেখো, এই যেরকম সোশ্যাল মিডিয়া নিয়ে কন্ট্রোল করা হয়, ফেসবুক, টুইটার, ঠিক আছে। এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু আমাদের নয়া তোমার কলোনিয়ালিজমের কিন্তু একটা পার্ট এটা, ঠিক আছে। তো সেই জন্য খেয়াল রাখা দরকার। ওকে, এই পদক্ষেপটা কোন টাইম থেকে স্টার্ট হচ্ছে, তোমার দেখো 1966 সালে আফ্রিকা, এশিয়া এবং ক্যারিবিয়ান উপকূলের অধিকাংশ জনগণই স্বাধীনতা লাভ করে এবং পৃথিবীর 1% মাত্র স্বাধীনতার উৎসবে আগত ছিল, ঠিক আছে। তো ঔপনিবেশিক শোষণের মধ্যে কে আসছে, যে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ না করে যে ঔপনিবেশিক শোষণ চালানো হয় তাকে নয়া ঔপনিবেশিক শোষণ বলে। ওকে, এরপরে আর কি কি আসছে দেখো, যে মার্কিন যুক্তরাষ্ট্র বহুদিন ধরে লিবিয়ার উপর রাজনৈতিক শাসন বিস্তার না করে অর্থনৈতিক দিক থেকে শোষণ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ল্যাটিন আমেরিকাতে বহুদিন ধরে এই নয়া ঔপনিবেশিক নীতি অনুসরণ করেছে। তো এই যে ডাটাগুলো আমাদের প্রকাশ করা দরকার, কোনটা কোন কোন টাইমে আসছে, কি কি বৃত্তান্ত, সেই হিসাবে আমাদের এখানে খেয়াল করে এগোতে হবে, নাহলে কিন্তু হবে না। বোঝা গেল? তো এখানে কি কি আসছে দেখো, যে নয়া উপনিবেশবাদের মূল লক্ষ্য হচ্ছে তোমার সাম্রাজ্যবাদী শক্তিগুলোর অর্থনৈতিক স্বার্থ এবং গুরুত্বপূর্ণ স্বার্থ রক্ষা করা, ঠিক আছে। নয়া উপনিবেশবাদের লক্ষ্য এটা। তাছাড়া নয়া উপনিবেশবাদ নতুন নতুন রাষ্ট্রে গণতন্ত্রকে জিয়ে রাখে আর সমাজতন্ত্রবর্তী লক্ষ্য হতে হবে, ঠিক আছে। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস তোমার এখানে
সাম্রাজ্যবাদ। ওকে, আর তাছাড়া তোমার এখানে নয়া উপনিবেশবাদেও কিন্তু মেইন ইস্যু কিন্তু এটা। ওকে, যে নয়া উপনিবেশবাদে কি বলছেন বা নিউ কলোনিয়ালিজম, এখানে আমরা হচ্ছে সাম্রাজ্যবাদী শক্তিগুলির অর্থনৈতিক স্বার্থ এবং যে গুরুত্বপূর্ণ অন্যান্য যে স্বার্থ আছে সেগুলো রক্ষা করা, এছাড়া ঔপনিবেশিক নতুন নতুন রাষ্ট্রে গণতন্ত্রকে জিইয়ে রাখা এবং সেই গণতন্ত্রকে জিইয়ে রেখে তোমার সমাজতন্ত্রকে প্রতিরোধ করাই হচ্ছে এদের অন্যতম প্রধান কাজ। তো সেই হিসাবে আমাদের এখানে ফোকাস করা কিন্তু জরুরি। বোঝা গেল? তো সেই পার্ট আমাদের এখানে খেয়াল করা জরুরি। তো এখানে বিভিন্ন ধরনের গ্রুপ রয়েছে, এগুলো কি দেখো? অর্থনৈতিক সাম্রাজ্যবাদ, রাজনৈতিক সাম্রাজ্যবাদ, সাংস্কৃতিক এবং সামরিক সাম্রাজ্যবাদ। এখানে বিভিন্ন পর্যায়গুলো আমরা ভাগ করতে পারি। তো সেগুলো কি দেখো? প্রথম পর্যায় হচ্ছে তোমার উপনিবেশবাদ। উপনিবেশবাদে তোমার মেইন কাজ হচ্ছে তোমার এলাকা দখল করা, বিভিন্ন টাইপের এলাকা দখল করা। আর দ্বিতীয় হচ্ছে তোমার নয়া উপনিবেশবাদ। তো এই টোটাল রয়েছে, কিন্তু এগুলোকে ভাগ করা যায়। তো সেই জন্য আমাদের এখানে ফোকাস করা দরকার যে কোন জায়গা থেকে কি আসছে সেগুলো খুবই ক্রুশিয়াল এক্সামের পয়েন্ট অফ ভিউতে আমাদের মাথায় রেখে কিন্তু এগোতে হবে। নাহলে কিন্তু হবে না। যে কোনটা কোন জায়গা থেকে আসছে বা কি বিজ্ঞান। আর মেইন ইস্যুটা তুমি যদি এক লাইনে মাথায় রাখতে পারো রাজশাহী, তাহলে কিন্তু টার্মগুলো শুধু যে টার্মগুলো যে এক্সাক্ট মিনিংটা কি হচ্ছে, এই মিনিংটা যদি মাথায় থাকে তুমি তাহলে ইনলার্জ করতে পারবে কোশ্চেন আনসার। আর সেটা এখানে তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখেছো যে কি টাইপের কোশ্চেন আসে। তো এগুলো কিন্তু এই স্টাইলে ধরলে আমাদের এখানে অ্যান্সারটা করতে সুন্দর হবে। ক্লিয়ার শোনা যাচ্ছে রাজশাহী? আমরা যা ডিসকাস করছি শুনতে পাচ্ছ তুমি ক্লিয়ার? রাজশাহী শোনা যাচ্ছে? বলো তো। বলুন আপনি। বলো। হ্যাঁ, বলো। আমি কিছু বলিনি স্যার। না, বলছি শুনতে পাচ্ছ ঠিকঠাক করে? হ্যাঁ স্যার, শুনতে এই পাচ্ছি। হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে না? আমি তো ওই জন্য দুখানা মাইক সাজিয়ে দিয়েছি যাতে আরো ক্লিয়ারলি শুনতে পাও। ঠিক আছে? কারণ যেহেতু পাখা ঘুরছে তো, পাখা ঘুরলে অনেক সময় জায়গা সমস্যা হয়। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো এবার দেখো, সাম্রাজ্যবাদ আর নয়া উপনিবেশবাদের মধ্যে পার্থক্য রয়েছে। এটা কিভাবে পার্থক্য অনুযায়ী এক্সামে জেনারেলি আসে না। কিন্তু মেইন ইস্যু কি সেটা যদি আমার মাথায় থাকে তাহলে আমরা কিন্তু অ্যান্সারটা করতে পারবো। মূল বক্তব্য এখানে কি রয়েছে? মূল বক্তব্য হচ্ছে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সাম্রাজ্যবাদের কি হচ্ছে দ্রুত পতন হচ্ছে এবং নয়া উপনিবেশবাদের বিকাশ লক্ষ্য করতে পারছে সারা পৃথিবী। আর নয়া উপনিবেশবাদের মূল উদ্দেশ্য হচ্ছে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর অর্থনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্বার্থ সাধন করা। ঠিক আছে? এছাড়া নয়া উপনিবেশবাদ দরিদ্র দেশগুলির উপর বহুমুখী প্রাধান্য বজায় রেখে গণতন্ত্রের বিশ্বব্যাপী কাঠামোকে দৃঢ়ভাবে রক্ষা করতে আগ্রহী। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে ফোকাস করে এগোতে হবে যে কোনটা কোন জায়গা থেকে আসে বা কি বিজ্ঞান। ঠিক আছে? তো সেই পার্টটা আমাদের এখানে কিন্তু মাথায় রেখে এগোনো দরকার। নাহলে হবে না যে কোনটা কোন জায়গা থেকে আসছে বা কি বিজ্ঞান। তো সেই হিসাবে আমাদের এখানে ফোকাস করে কাজ করা জরুরি। নাহলে কিন্তু সমস্যা হবে। ওকে? আবার বলছি, নয়া উপনিবেশবাদ হচ্ছে তোমার এখানে দরিদ্র দেশগুলির উপর বহুমুখী প্রাধান্য বজায় রেখে গণতন্ত্রের যে বিশ্বব্যাপী যে কাঠামো আছে সেই কাঠামোকে ধরে রাখার জন্য এরা কিন্তু কাজ করে। আর নয়া উপনিবেশবাদের মূল উদ্দেশ্য হচ্ছে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর অর্থনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যেগুলো যে স্বার্থ আছে সেই স্বার্থগুলো সাধন করা হচ্ছে এর কাজ। আরেকটা কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সাম্রাজ্যবাদের দ্রুত পতন এবং নয়া উপনিবেশবাদের বিকাশ লক্ষ্য করা যায়। এই ইস্যুগুলো কিন্তু আমরা দেখতে পাই, যেটা আমাদের ফোকাস করা কাজ। ঠিক আছে? তো নয়া উপনিবেশবাদের হাতিয়ার গুলোর মধ্যে কি রয়েছে দেখো, মেকানিজম কলোনিয়ালিজম আমরা দেখতে পারি। এখানে নয়া উপনিবেশবাদের বিভিন্ন ধরনের হাতিয়ার গুলো কিন্তু আমরা ফোকাস করছি। সেগুলো কি দেখো, বিদেশি সাহায্য এবং ঋণ। ঠিক আছে? তাছাড়া দেওয়া, বিদেশি বাণিজ্য এবং বিনিয়োগ করা, বহুজাতিক কর্পোরেশন সমূহের দিকে ফোকাস করা, তারপর অস্ত্র বাণিজ্যের দিকে ফোকাস করা, সামরিক হাতিয়ারের দিকে ফোকাস করা, সাংস্কৃতিক হাতিয়ারের দিকে ফোকাস করা, আর রাজনৈতিক হাতিয়ার। এই সমস্ত জায়গাতে ফোকাস করা দরকার। তাহলে আলটিমেটলি কাজ করতে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে? আর এগুলো হচ্ছে তোমার নিও কলোনিয়ালিজম কোন একটা দেশে স্টার্ট করার কিন্তু এগুলো বিভিন্ন পদ্ধতি। এই পদ্ধতিগুলো বজায় রেখেই কিন্তু এগোনো হয়ে থাকে। সেই কারণে আমাদের এগুলো ফোকাস করে কিন্তু এগোতে হবে। কোনটা পার্টে আসছে বা কি ঠিক আছে? তো সেই পার্ট গুলো এখানে রয়েছে। এর মধ্যে ফরেন এইড বা বিদেশি যে তোমার সেক্টর সাহায্য, সেটাও কিন্তু এই সেভাবে আমাদের ফোকাস করা কিন্তু দরকার। ওকে, যে কি বলতো, অনেক সময় এইড দেওয়া হয় বা অনেক সময় লোন দেওয়া হচ্ছে। ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু এর আন্ডারে পড়ছে। তো তার জন্য আমাদের এগুলো খেয়াল রাখতে হবে। যেমন বিভিন্ন সময় বিভিন্ন দেশে লোন দিচ্ছে। তার কারণ এখানে তাদের যে
প্রভাব বজায় রাখে, সেইটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, যেটা আমাদের এখানে মাথায় রেখে কিন্তু এগোতে হবে, নাহলে হবে না। ক্লিয়ার? নেক্সট। আচ্ছা, দেবপিতা জয়েন করছো না আর কেন? কি একজন হলো? জয়েন করবে না? হ্যাঁ, বুঝতে পারছি না, সেটা আমি তো লিঙ্ক তো পাঠিয়ে দিয়েছি, এখন জয়েন না করলে কি বলবো, নাকি অফিসে আছে কে জানে, কোথায় অফিসে বা কোনো কাজে রয়েছে। যাই হোক, কি বলবো, কিন্তু জানেন। ঠিক আছে, এরপরে দেখো যে জিনিসগুলো আমাদের এখানে খেয়াল রাখতে হবে আর নেক্সট আসছে কি, বহুজাতিক কর্পোরেশন বা মাল্টিন্যাশনাল কর্পোরেশন, এরাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই নিয়ম তাদের আন্ডারে রাখার জন্য। ঠিক আছে, তো সেটা আমাদের এখানে ফোকাস করা কিন্তু দরকার, কোনটা কোন কোন জায়গা থেকে কিভাবে আসছে, সেগুলো খুবই খুবই ক্রুশিয়াল। দেখো, এই যে বহুজাতিক কর্পোরেশন হচ্ছে এই যে নয় পরিবার বা স্বপ্ন একটি হাতিয়ার হিসেবে কাজ করে। বহুজাতিক দেখতে, আর এই কর্পোরেশন গুলো উন্নয়নশীল দেশে বেসরকারি বিদেশি মুদ্রা বিনিয়োগ করে। ঠিক আছে, প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রেও বহুজাতিক কর্পোরেশনের অবদান সম্পর্কে প্রশ্ন তোলা হয়ে থাকে, যেটা আমরা দেখি। আর অনেক বহুজাতিক কর্পোরেশন বর্ণ বৈদেশিক বা বর্ণ বিদ্বেষী শাসন ব্যবস্থাকে প্রশ্রয় দেয়। কোথায় কোথায়? দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, এই সমস্ত জায়গাগুলো আমাদের এখানে ফোকাস করা জরুরি। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো বৈদেশিক বাণিজ্য, তো সেগুলো আমরা কি কি দেখতে পাই? দেখো, ফরেন ট্রেড রয়েছে। তো নয় উপনিবেশবাদী রাষ্ট্রগুলি বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে অসম শর্ত আরোপ করে দরিদ্র এবং উন্নয়নশীল দেশগুলিতে শোষণ করে থাকে। ঠিক আছে, তো বর্তমানে বিশ্বের যেগুলো ধনী রাষ্ট্রগুলো আছে সেগুলো পরিকল্পিতভাবে প্রকল্প থেকে কৃষিজাত পণ্যের যে মূল্য এমনভাবে নিয়ন্ত্রণ করে যাতে বিশ্বের দরিদ্র দেশগুলো অর্থনৈতিক স্বার্থ পূর্ণ, সেটা আমরা দেখতে পাই। কারণ কোনো একটা জিনিসটার প্রাইস এমন রেখে দিল যে তারা গরিব দেশগুলো সেগুলো কিনতে পারে। ঠিক আছে? তো সেই জিনিসগুলো কিন্তু খুবই, খুবই ক্রিটিক্যাল এবং তার ফলে বহু লোক কিন্তু ঘর থেকে বের হয়ে যাচ্ছে বা কিছু করতে পারে। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বজায় রাখা দরকার। ঠিক আছে? ট্রিটিজ আর এগ্রিমেন্ট এর মধ্যে কিন্তু রয়েছে। ট্রিটি মানে কি? চুক্তি। ঠিক আছে? ট্রিটিজ এগ্রিমেন্ট দুটোই একই কথা। এরপর দেখো আর্মস ট্রেড। তো আর্মস ট্রেড মানে কি? বাংলায় আমরা বলি হচ্ছে তোমার এখানে অস্ত্র বাণিজ্য। অস্ত্র এক দেশ থেকে অন্য দেশে কেনে আর তারপর সেগুলো অন্য দেশের এগেইনস্ট এ ইউজ করে। তো সেগুলো কিন্তু আমরা এখানে অস্ত্র বাণিজ্যের আন্ডারে দেখতে পাই। সেইটা আমাদের এখানে ফোকাস করা দরকার। সামরিক হাতিয়ারের মধ্যেও কিন্তু এটা আসে। মিলিটারি মেকানিজম, যেখানে কি আসছে দেখো যে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া পৃথিবীর সমস্ত অঞ্চলে অনেক সামরিক ঘাঁটি স্থাপন করেছে। আর এই সমস্ত সামরিক ঘাঁটি তাদের অর্থনৈতিক, রাজনৈতিক এবং নিরাপত্তামূলক উদ্দেশ্য শাসন করে থাকে। ঠিক আছে? সেটা আমরা কিন্তু দেখতে পাই। আর নতুন স্বাধীনতাপ্রাপ্ত যে সকল দুর্বল দেশগুলো আছে এরা নানা সামরিক জোট এবং চুক্তির অন্তর্গত করে তাদের সামরিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক দিক থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তো সেগুলো আমরা দেখতে পাই। এই জন্য এই জিনিসগুলো কিন্তু খুবই, খুবই ক্রুশিয়াল। আর মিলিটারি ভাবে যখন একটা কান্ট্রিকে কন্ট্রোল করা হয়, তার ইমপ্যাক্ট পড়ে সারা তোমার সেই সব পৃথিবীতে। আর এটা একটা বিশাল বড় মার্কেট। ঠিক আছে? রিসেন্টলি ধরো আমরা পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু ভারত রপ্তানি করছে। তাই না? পৃথিবীর বিভিন্ন দেশে তারা কিন্তু প্রচুর পরিমাণে অর্থ রপ্তানি করছে, সেটা আমরা দেখতে পাই। সেই হিসাবে আমাদের এখানে ফোকাস করাও কিন্তু জরুরি। কোন জায়গা থেকে কি, কি জিনিসগুলো চলছে। কোন দেশের সাথে আমরা ডিল করছি, কোন দেশ থেকে আমরা অস্ত্র কিনছি, কোন দেশকে বিক্রি করছি। তো এই যে ডাটা গুলো আমাদের এখানে ফোকাস করা জরুরি। ঠিক আছে? তো সেটাই এখানে বলছিলাম। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া পৃথিবীর সমস্ত অঞ্চলে অনেক সামরিক ঘাঁটি স্থাপন করেছে। ওইসব সামরিক ঘাঁটি তাদের অর্থনৈতিক, রাজনৈতিক এবং নিরাপত্তামূলক উদ্দেশ্য সাধন করেছে। নতুন স্বাধীনতাপ্রাপ্ত দুর্বল রাষ্ট্রগুলিকে নানা সামরিক জোট এবং চুক্তির অন্তর্গত করে তাদের সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাই। এইভাবে একটার সাথে আরেকটা জিনিস কিন্তু ফোকাস করা হয়। হ্যাঁ? মূল বক্তব্যের মধ্যে এখানে কি, কি আসছে দেখো, নয়া উপনিবেশ বা বিভিন্ন হাতিয়ারের মাধ্যমে নয়া উপনিবেশ শোষণ চালায়। নয়া ঔপনিবেশিক শাসনের উল্লেখযোগ্য হাতিয়ারগুলি হচ্ছে বিদেশি সাহায্যনীতি, বহুজাতিক কর্পোরেশন, বৈদেশিক বাণিজ্য, অস্ত্র বাণিজ্য, সামরিক হাতিয়ার এবং সাংস্কৃতিক হাতিয়ার এবং রাজনৈতিক হাতিয়ার। এই জিনিসগুলো কিন্তু এরা ইউজ করে থাকে বা ব্যবহার করে থাকে। এই যদি আমরা দেখি যে কি পয়েন্টের মধ্যে বা মেইন যে ইস্যু যেগুলো আছে, এই কি পয়েন্ট গুলো তুমি যদি খেয়াল করে আসি, তাহলে তোমার শর্টস কোশ্চেন যদি থাকে বা ছোট কোশ্চেন যখন থাকে, সেগুলো অ্যান্সার করতে কিন্তু সুবিধাজনক। ঠিক আছে? তো তার জন্য এই জিনিসগুলো কিন্তু খুবই, খুবই গুরুত্বপূর্ণ। এক্সামের পয়েন্ট অফ ভিউ আমাদের ফোকাস আমরা কিন্তু তাহলে সুবিধা হয়। ভালো লাগে? এইভাবে তুমি যদি জিনিসগুলো দেখো তাহলে কিন্তু কভার করতে তোমরা পারবে।
এখানে দেখো যে নয়া পণ্যের মধ্যে কুফল রয়েছে, মিনস অফ নিয়ে এগুলো এগুলি তুমি লিমিট করতে পারো, বাট কোশ্চেন আনসার কোনো সেই সময় এখানে লেখা নেই। বুঝলে? সেই পার্টটা এখানে দরকার। এখানে দেখো যে নয়া পণ্যের মধ্যে কুফলের কথা এখানে বলছে, দেখি অর্থনৈতিক বৈষম্য প্রবৃদ্ধি পেয়েছে, অর্থনৈতিক শোষণ আমরা দেখতে পাচ্ছি, অস্ত্র বাণিজ্যের প্রসার বাড়ছে, এর ফলে বিবাদ বাড়ছে, সংঘর্ষ বাড়ছে, তারপরে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে? উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বিভিন্ন ধরনের হুমকি আমরা দেখতে পাচ্ছি। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুবই ক্রুশিয়াল, যেগুলো আমাদের ফোকাসটা করা যায়। এখানে কি পয়েন্ট বা কি ইস্যুর উপর মেইন ফোকাস করছে দেখো যে নয়া উপনিবেশ বা ধনী এবং দরিদ্র দেশগুলির মধ্যে অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি করছে। ঠিক আছে? এই দুই দেশের সেই সবের মধ্যে নয়া উপনিবেশবাদের সাহায্যে ধনী দেশগুলো বিশ্বের সম্পদ এবং আয়ের সিংহভাগ ভোগ করে। আর নয়া উপনিবেশবাদ ধনী দেশগুলোর উপর দরিদ্র দেশগুলির অর্থনৈতিক নির্ভরতা বৃদ্ধি করেছে। ঠিক আছে? এছাড়া নয়া উপনিবেশবাদ দরিদ্র দেশগুলির মধ্যে সামরিক প্রতিযোগিতা চিহ্ন আমরা দেখি। আর নয়া উপনিবেশবাদ দরিদ্র উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বিভেদ এবং বিরোধ প্রশ্রয় দিয়ে তাদের মধ্যে ঐক্য এবং সহযোগিতার পথে বাধা সৃষ্টি করছে। তো এই সমস্ত পয়েন্টগুলো কিন্তু খুবই ক্রুশিয়াল নিও কলোনিয়ালিজম ভিত্তি করে। কারণ এই থিওরির উপর এই যে ডাটাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর ধরো যখন এই চ্যাপ্টার গুলো পড়ছো, সরি রিসেন্ট কি পড়ছো কারেন্ট অ্যাফেয়ার্সে, সেগুলো কিন্তু ফোকাস করতে হবে। কারণ এখানে কারেন্ট অ্যাফেয়ার্সে কি করছে এগুলো যদি আমরা খেয়াল না করি, তাহলে কিন্তু আমরা সেই সব ভালো না পাবো। তার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের এখানে ফোকাস করা দরকার। সেই এই যে ইস্যুটা আমরা করছি রিসেন্টলি কি চলছে সেটা দেখতে হবে। ঠিক আছে? আর রিসেন্টলি কি করছে সেগুলো রিভিউ দিতে হবে, প্লাস তারপর শর্ট সামারি আমাদের করতে হবে। তাহলে আমাদের এখানে ফোকাস করতে শুরু হবে। বোঝা গেল? তো এটা কিন্তু মাথায়। নেক্সট আসছে কি তোমার দেখো যে স্ট্রাগল অফ ডেভেলপিং ওয়ার্ল্ড এগেইনস্ট নিউ কলোনিয়ালিজম। ঠিক আছে? এখানে দেখো ডব্লিউটিও কথা কিন্তু বলা হচ্ছে যে বিশ্ব বাণিজ্য সংস্থা এখানে কিভাবে কাজ করে তার কথা ফোকাস করা হচ্ছে, যে সংস্থা মনিটারি সিস্টেম এর সাথে রিলেটেড রয়েছে, যেটা আমরা দেখতে পারি। উন্নয়নশীল দেশগুলো এখানে রয়েছে 1970s এর পর থেকে, যেটা আমরা দেখতে পাই যে নিউ ইন্টারন্যাশনাল যে ইকোনমিক অর্ডার, এটা কিন্তু প্রপোজাল পেশ করেছে। ঠিক আছে? তার ফলে বিভিন্ন ধরনের আমরা হিউজ চেঞ্জ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার সংস্কারে দাবি তুলছে তারা। নতুন অর্থনৈতিক আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য তারা প্রস্তাব দিচ্ছে। বহুজাতিক কর্পোরেশনের কাজকর্ম এরা নিয়ন্ত্রণ করছে। আর দক্ষিণ সহযোগিতা প্রসার করছে। দক্ষিণ মানে সাউথ এর যে কান্ট্রি আসছে। ঠিক আছে? তো সেই জিনিসগুলো আমাদের এখানে ফোকাস করতে হবে। সাউদার্ন পার্ট বিভিন্ন আঞ্চলিক সংস্থার মাধ্যমে সহযোগিতা প্রসারের উপর গুরুত্ব আরোপ করা। বিভিন্ন ধরনের যে সকল আন্তর্জাতিক সংস্থা আছে তাদের মধ্যে যাতে পারস্পরিক সহযোগিতামূলক একটা সম্পর্ক থাকে, সেই জিনিসের উপরেও কিন্তু এরা খুব ভালো করে ফোকাস করেছে। তো এই ধরনের ইস্যুগুলো আমাদের কিন্তু খেয়াল রেখে এগোনো দরকার। তাহলে আমাদের কিন্তু কোনো ব্যাপারটা সুবিধা হবে। বুঝতে পারলে? নেক্সট, আর ধরো যখনই এখানে লিখি ডট ফরম্যাটে লিখি, যে ধরো তোমার বিশ্ব বাণিজ্য সংস্থা এইভাবে লিখি। ঠিক আছে? শর্ট ফর্মে তোমার ধরো যদি একদমই হাতে টাইম না থাকে, তখন তুমি ডব্লিউটিও লিখতে হবে। ঠিক আছে? কিন্তু না হলে সবসময় ধরো তুমি যদি ইংলিশে লিখছো তাহলে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তুমি লিখলে, বা তুমি যখন বাংলায় লিখছো তোমরা সেই সময় বিশ্ব বাণিজ্য সংস্থা। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমাদের এখানে লেখা খুবই জরুরি। নাহলে কিন্তু আমরা ঠিকঠাক নাম্বার পাবো। পয়েন্ট বুঝতে পারছো কি বলছি? তো সেই কারণে এগুলো মাথায় রাখা আমাদের হ্যাঁ দরকার। স্যার। ওই যে মানবাধিকার বা হ্যাঁ স্যার। শোষণ প্রতিরোধের জন্য দরিদ্র মানসিক দেশগুলি কতগুলো কার্যকরী আহ, কার্যসূচি গ্রহণ করেছে। মানসিক দেশগুলো আন্তর্জাতিক অর্থব্যবস্থার উন্নয়নের দাবি জানায়। উন্নয়নশীল দেশগুলি বহুজাতিক কর্পোরেশনের কাজকর্ম নিয়ন্ত্রণের জন্য নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। মানুষের দেশগুলো বিশ্ব বাণিজ্য সংস্থার বিভিন্ন সম্মেলন সংস্থার বৈষম্যমূলক নীতি এবং নীতির পক্ষেও তীব্র প্রতিবাদ জানিয়েছে। তো এই ধরনের টোটাল ইস্যুগুলো আমাদের জন্য কিন্তু ফোকাস করা খুবই জরুরি এক্সামের পয়েন্ট। ঠিক আছে? আর কোনো সমস্যা বোঝা যাচ্ছে? আশা করি ক্লিয়ার হয়ে গেল। এই হচ্ছে টোটাল জিনিস আমাদের এই চ্যাপ্টার থেকে আমাদের
ফোকাস করতে হবে, প্লাস এর সাথে রিসেন্টলি কি ঘটে চলেছে সেই জিনিসগুলো আমাদের এখানে অ্যাড করা খুবই জরুরি। তাহলে আমরা এখানে পাবো। নেক্সট আসছে কি চ্যাপ্টার 8 কি আসছে তোমার দেখো গ্লোবালাইজেশন। ঠিক আছে, গ্লোবালাইজেশনের মানে কি বিশ্বায়ন। ঠিক আছে, তো সেই ওয়েতে আমাদের এখানে ফোকাস করা কিন্তু পরপর চলবে যে কোনটা এখানে কোন জায়গা থেকে আসছে। তো দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাই যে কয়েকজন লেখক বিশ্বায়নকে আন্তর্জাতিকতাকরণ বা ইন্টারন্যাশনালাইজেশন বলে কিন্তু বর্ণনা করেছেন। উদারবাদীরা বিশ্বায়নকে উদারীকরণের সমর্থক বা লিবারালাইজেশন বলে দাবি করে। আর বিশ্বায়নকে কেউ কেউ ভুবনায়ন বা ইউনিভার্সালাইজেশন বলে ব্যাখ্যা করে। কিছু লেখকের মধ্যে আবার বিশ্বায়ন পাশ্চাত্যকরণ বা আধুনিকীকরণের সমর্থক। আবার বিশ্বায়নকে ডিটোরিয়াটাইলাইজেশন বলেও কিন্তু অনেকে মনে করে। তো এখানে এই যে মিনিং গুলো, প্রত্যেকটা সেই মিনিং গুলো সম্পর্কে তোমার ক্লিয়ার কাট আইডিয়া থাকা দরকার। যেখানে এক্সাক্ট মিনিংটা কি হচ্ছে বা এখানে কি বিষয়ে তারা আলোচনা করছে। টার্ম গুলো মাথায় রাখো। কি কি টার্ম আসছে দেখো, ইন্টারন্যাশনালাইজেশন, লিবারালাইজেশন, ইউনিভার্সালাইজেশন আর ডিটেরিটোরিয়ালাইজেশন। তো ডিটেরিটোরিয়ালাইজেশন এগুলো সবই কিন্তু আলটিমেট মিনিং আসছে কি, মিনিংটা আসছে গ্লোবালাইজেশন বা বাংলায় আমরা সেটাকে কি বলি, বিশ্বায়ন। ওকে, তো সেই বইতে আমাদের এখানে ফোকাস করে কত হতে হবে আমাদের কিন্তু ভাবতে হবে। তো দেখো এখানে বিশ্বায়নের উন্মেষ বা ধারণা সম্পূর্ণ নতুন নয়। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে বিশ্বব্যাপী বস্তুগত সম্পর্ক প্রসারিত হয়েছে। বিংশ শতাব্দীর 1960-এর দশক থেকে বিশ্বায়নের জয়যাত্রা শুরু। এখানে বিভিন্ন ধরনের ফিচার্স বা এখানে বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে যে কি বৈশিষ্ট্য ডিপার্টমেন্ট, সেইগুলো কি কি দেখো, যে দক্ষতার বিপ্লব, যেটা স্কিল রেভলিউশন। নেক্সট আসছে কি তথ্য প্রযুক্তিগত বিপ্লব, যাকে বলে টেকনোলজিক্যাল রেভলিউশন। নেক্সট আসছে কি যোগাযোগের বিপ্লব, যেটাকে কি বলে কমিউনিকেশন রেভলিউশন। নেক্সট আসছে কি সম্পর্কগত বিপ্লব, মানে অর্গানাইজেশন রেভলিউশন। নেক্সট আসছে কি সচলতার বিপ্লব বা মোবিলিটি আপডেট। নেক্সট আসছে কি বহু ধরনের কর্তৃত্ববাদ বিপ্লব বা প্লুরালিটি অফ অথরিটি। নেক্সট আসছে বহুস্তর বিশিষ্ট প্রশাসন বা মাল্টি লেভেল গভর্নেন্স। নেক্সট আসছে কি কর্তৃত্বের সংকট বা অথরিটি ক্রাইসিস। নেক্সট বিশ্ব ব্যবস্থার বিভাজন বা বাইফিউকেশন অফ ওয়ার্ল্ড সিস্টেম। তো এই হচ্ছে টোটাল মিনিং, যেগুলো আমাদের এখানে ফোকাসটা করা দরকার, যে আসলে এখানে কি কি বিষয় নিয়ে ডিসকাস করা হচ্ছে বা কি কি নিয়ে বলা হচ্ছে। আর এর সাথে এই জিনিসগুলো কিন্তু খুবই রিলেটেড, তার জন্য আমাদের এখানে ফোকাস করা আবশ্যক। ঠিক আছে, এগুলো কিন্তু বিশ্বায়নের বিভিন্ন ধরনের পার্ট যদি আমরা দেখবো, এই ধরনের ইস্যু নিয়ে কিন্তু এখানে আলোচনা করা বিশ্বায়ন বা এখানে কি গ্লোবালাইজেশন, বাংলায় বিশ্ব, ইংলিশ গ্লোবালাইজেশন। টার্মগুলো মাথায় রাখা, বারবার রিভাইজ দিলে গল্প মনে থাকবে না, তাহলে সমস্যা হবে। ধরো তুমি যেটা আমি দেখেছি না, দেখো আগের দিনও যে ছোট কাগজ ঘটনা বলবো, যে এই যে এরকম ছোট ব্যাট পাওয়া যায় কিনতে, ধরো যে নামটা মিনিংটা মনে থাকছে না বা যে ইস্যুটা তুমি পড়লে সেটা তুমি শর্টে এখানে লিখতে পারবে। প্লাস তারপরে তুমি সেই জিনিসগুলো রিভাইজ, এই জিনিসগুলো কিন্তু এখানে দেখা খুবই দরকার। তাই তুমি যদি ফোকাস করো, আলটিমেটলি আমাদের নাম্বার পেতে শুরু হবে। বুঝলে না কি বলছি? সেই ওয়েতে এখানে খেয়াল করা কিন্তু আবশ্যক, নাহলে হবে না। ঠিক, নেক্সট। এরপরে কি আসছে দেখো, এরপরে আসছে দেখো অর্থনৈতিক বিশ্বায়নের প্রভাবে পৃথিবীর বিভিন্ন বহু দেশ গণতান্ত্রিক অর্থনীতিতে প্রসারিত হয়েছে। পেজ নাম্বার 127 এগুলো সব পেয়ে যাবে। আর বইটা তোমার কাছে অলরেডি আছে, পেজ নাম্বার 127।
এগুলো সবই পেয়ে যাবেন এই কি বিষয় আমরা এখানে ডিসকাস করছি। তো অর্থনৈতিক বিশ্বায়নের প্রভাব পৃথিবীর বহু দেশে গণতান্ত্রিক অর্থনীতিতে প্রসারিত হয়েছে। বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক আদান-প্রদান বেড়েছে। মূলধনের চলাচল বেড়েছে। মুদ্রা বিনিময়ের হারের ক্ষেত্রে নমনীয়তা এসেছে। বিশ্বব্যাপী শ্রমবাজারে সতর্কতা বেড়েছে। বেসরকারি উদ্যোগ এবং বহুজাতিক কর্পোরেশনের কাজকর্ম বেড়েছে। জ্ঞান ভিত্তিক সেবামূলক কাজ বিশ্বব্যাপী প্রসারিত হয়েছে। আঞ্চলিক অর্থনৈতিক সংস্থার কাজকর্ম প্রসারিত হয়েছে। জাতিক অর্থনৈতিক রেজিম, ঠিক আছে? বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করছে সেটা আমরা দেখতে পাই। আর বিশ্বের বহু দেশের অর্থনৈতিক ক্ষমতাও কিন্তু নিয়ন্ত্রিত হয়েছে। বিশ্বায়ন ধনী এবং দরিদ্র দেশগুলির মধ্যে দেশও ধনী এবং দরিদ্রের মধ্যে অসাম্য বাড়ছে। অর্থনৈতিক উন্নয়নের ধারা পরিবেশ দূষণ সমস্যা বাড়িয়ে দিচ্ছে। তো এই যে জিনিসগুলো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে কিভাবে আমাদের এখানে ট্রানজিশন গুলো হচ্ছে বা কিভাবে এগুলো আমরা রিলেট করতে পারি। সেই অনুযায়ী আমাদের এখানে ফোকাস করা জরুরি। ওটা করতে কিভাবে আসছে। ওকে? হয়ে গেল? সেইগুলো আমাদের এখানে ফোকাস করা দরকার। এগুলো দেখা গেল বিভিন্ন ধরনের ফিচার্স এর কথা বলছে যে রাজনৈতিক ফিচার্স, সোশ্যাল ফিচার বা সোশ্যাল প্রভাব, ইমপ্যাক্ট অফ গ্লোবালাইজেশন। ইমপ্যাক্ট গুলো খুবই ক্রুশিয়াল। ঠিক আছে? সেই ইমপ্যাক্ট গুলো দেখতে হবে। পজিটিভ ইমপ্যাক্ট কি আর নেগেটিভ ইমপ্যাক্ট। এমনি দেখো আমরা সিম্পল ভাবে সেগুলো বলতে পারি কিন্তু এখানে এক্সামের পয়েন্ট অফ ভিউতে যেহেতু আমরা লিখছি তো তার জন্য ফোকাস করা দরকার যে কোন ভাবে এই জিনিসগুলো চলছে। না হলে খুব সমস্যা। মাথায় রেখে কিন্তু পরপর এবং কোনটা কোন ভাবে পরপর আসছে। ঠিক আছে? দেখো এই যে গ্লোবালাইজেশন এর পজিটিভ ইমপ্যাক্ট রয়েছে, নেগেটিভ ইমপ্যাক্ট রয়েছে। সুফল এবং কুফল যেটা আমরা বলছি। বিভিন্ন ধরনের আমরা পয়েন্ট দেখতে পাচ্ছি। আর এখানে টেবিল দিয়ে দেওয়া হয়েছে। তুমি যদি টেবিল হিসেবে করো, টেবিল করা থাকলে তোমার সহজে মনে রাখতে সুবিধা হবে। আমার জন্য ২-৩ পাতা ধরে রয়েছে। বুঝতে পারো? তো তুমি 130 পেজে এগুলো পেয়ে যাবে যে এখানে বিশ্বায়নের প্রভাবগুলো কি, কি আছে। ইতিবাচক বা সকারাত্মক প্রভাব কি, নেতিবাচক বা ক্ষতিকারক প্রভাব। ঠিক আছে? তো কোন টাইপের আমরা প্রভাব ওটাও দেখতে পাই। যে পার্টটা রয়েছে ওটা হচ্ছে বিশ্বায়নের প্রভাব। এখানে ইতিবাচক আর নেতিবাচক ২ টাইপের প্রভাব কিন্তু রয়েছে। সেগুলো কি? সাময়িক প্রভাব। সামরিক হচ্ছে তোমার এখানে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যুদ্ধ ঘটেছে। শিল্পোন্নত দেশগুলোর মধ্যে কিন্তু যুদ্ধ হয় যেটা আমরা দেখতে পেয়েছি। ঠিক আছে? আর বিশ্বায়ন সংঘর্ষ প্রতিরোধে উৎসাহ দিচ্ছে। আর নেতিবাচক কি আসছে? গৃহযুদ্ধের সংখ্যা এবং তীব্রতা বেড়েছে। সন্ত্রাসবাদী কাজকর্ম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। সাইবার অপরাধ এবং সাইবার যুদ্ধের ভয় বেড়েছে। আমরা দেখতে পাই। বিশ্বায়নের অর্থনৈতিক প্রভাব কি? বিশ্বে অর্থনৈতিক সম্পদ বৃদ্ধি পেয়েছে। বিশ্বে বাণিজ্যের পরিমাণ বেড়েছে। প্রযুক্তির অবনতি ঘটেছে। বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। অর্থনৈতিক বৈষম্য এগুলো হচ্ছে তোমার অর্থনৈতিক দিক থেকে পজিটিভ। নেগেটিভ দিকে আসছে দেখো, অর্থনৈতিক বৈষম্য বেড়েছে, অর্থনৈতিক দুর্নীতি পরিমাণ কিন্তু বেড়েছে। আর ভোগবাদীর যে প্রবণতা সেটাও কিন্তু বেড়েছে। ঠিক আছে? সামাজিক দিক থেকে কি আসছে পজিটিভ? বিশ্বব্যাপী নাগরিক সমাজের প্রসার হয়েছে বা আর হচ্ছে বহু সামাজিক সমস্যার সমাধানের জন্য এবং প্রসারিত হয়েছে। আর অতি জাতীয় একতা প্রসারিত হচ্ছে। এগুলো আমরা পজিটিভ হিসেবে দেখতে পাই। আর নেগেটিভ যদি আমরা দেখি নেতিবাচক যে মৌলবাদী প্রতারণা বা প্রবণতা প্রসারিত হয়েছে, উপজাতিগত বিরোধ, গোষ্ঠীগত বিরোধ বাড়ছে, মাইগ্রেশন সম্পর্কিত সমস্যা বেড়েছে। এই টাইপের জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? পরিবেশগত কি পদ্ধতি আসে দেখো যে পরিবেশ বিষয়ে সচেতনতা বেড়েছে। পরিবেশ রক্ষার জন্য আন্দোলন প্রসারিত হয়েছে। আর নেতিবাচকের মধ্যে আসছে কি বিশ্বের সর্বত্র পরিবেশ দূষণ বাড়ছে। প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহার কারণ এটা আমরা দেখতে পাই। সংস্কৃতিগত কি আছে যে জনগণের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ হয়েছে। আর বহুমুখী সংস্কৃতির প্রসার হয়েছে। এটা কিন্তু পজিটিভ দিক থেকে দেখতে পারি। নেগেটিভ দিক দিয়ে কি দেখো যে পাশ্চাত্য সংস্কৃতির কারণে বহু দেশে স্থানীয় যে সংস্কৃতি সেই বিকল্প হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আমরা কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছি যে খুবই ক্রুশিয়াল জিনিস যদি আমরা মিশনে যদি প্রভাব পজিটিভ আর নেগেটিভ এই ২ টাইপের প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এগুলো আমাদের একটু খেয়াল করা দরকার কিসের এক্সামের পয়েন্ট অফ ভিউ। ঠিক? তো সেই পার্টটা খুবই ক্রুশিয়াল আমাদের জন্য এবং মাথায় ফোকাস করা আমাদের দরকার। ঠিক আছে? কি পয়েন্ট কি মানে মূল বক্তব্য কিসের উপর ভিত্তি করে রয়েছে বা এখানে রয়েছে সেটা যদি আমরা
শতকের 1960 এর দশক থেকে বিশ্বায়নের জয়যাত্রা শুরু হয়েছে। মানে এই টাইম থেকে বিশ্বায়ন একদম উপরের দিকে পরপর এগোচ্ছে। ঠিক আছে? জেমস রনসুর মতে বিশ্বায়ন একই সঙ্গে ঐক্য সাধনকারী শক্তি এবং অনৈক্য সাধনকারী প্রবণতাকে পুষ্ট করছে। তারপর বিশ্বায়ন এনেছে দক্ষতার বিপ্লব, তথ্য এবং প্রযুক্তির বিপ্লব, যোগাযোগের বিপ্লব, সম্পর্ক বিপ্লব, সংগঠনগত বিস্ফোরণ, সচেতনতা বিপ্লব। এগুলো কিন্তু আমরা কোথাও দেখতে পাচ্ছি। বিশ্বায়নের অনেক সুন্দর সুফল আছে। বিশ্বায়ন মানুষের জ্ঞানের দিগন্ত প্রসারিত করেছে। ঠিক আছে? আর বহু মানসিক বা মানবিক সমস্যার নতুন সমাধানের পথ কিন্তু উন্মুক্ত করে দেয়। বিশ্বায়নের অনেক কুফলও দেখা যায়, যেগুলো আমরা দেখতে পাই সেগুলো কি কি? ধনী এবং দরিদ্র দেশগুলোর মধ্যে এবং একই দেশের ধনী এবং দরিদ্রের মধ্যে অর্থনৈতিক ব্যবধান বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে? কর্মসংস্থানের সুযোগ হ্রাস করেছে। আর অর্থ বাজারে বা ফাইন্যান্সিয়াল মার্কেটের অস্থিরতা এবং নিরাপত্তাহীনতা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, যেটা আমরা দেখতে পাই। ক্রুশিয়াল রয়েছে। জোসেফ স্টিগলিস এর মতে বিশ্বায়ন বিশ্বের বিভিন্ন দরিদ্র দেশগুলোর স্বার্থে, পরিবেশের শুদ্ধতা রক্ষার স্বার্থে কাজ করছে না। সমাজের অতি দরিদ্র মানুষের দুর্গতি বাড়ছে, তার মতে বিশ্বায়নের প্রতিরোধ করা সম্ভব নয়। ঠিক আছে? আর বিশ্বায়নের ধারণা দোষ নয়, দোষ রয়েছে বিশ্বায়নের পরিচালনা ব্যবস্থা দেখতে পাই। তো এইখানে দেখো জোসেফ স্টিগলিশ আমেরিকার তীব্র অর্থনৈতিক বৈষম্যের কিন্তু উল্লেখ করছে। মানে আমেরিকাতে যেমন তীব্র অর্থনৈতিক বৈষম্য দেখতে পাই। ঠিক আছে? আমেরিকার ১% লোকের হাতে দেশের ৪০% সম্পদ আছে। আর এবং তারা কিন্তু দেশের টোটাল আয়ের ২০% ভোগ করে। সেটা আমরা দেখতে পাই। তার মধ্যে বাজার ঠিকমতো কাজ করে। সেই নিয়ম-কানুনের কাঠামো যেখানে নিয়ম-কানুন কয়েকজন প্রভাবশালী লোকদের দ্বারা কন্ট্রোল করা। আর তারা যদি সেই হিসেবে স্বার্থ রক্ষা না করে, সেখানে সাধারণ জনগণের এই যে জিনিসগুলো আমাদের কিন্তু ফোকাস করার দরকার, যে কোন কোন জায়গাতে এই জিনিসটা আসছে সেটা ক্রুশিয়াল এক্সামের পয়েন্ট অফ ভিউ। ঠিক আছে? এই যে বিশ্বায়ন এবং রাষ্ট্রের সার্বভৌমিকতা এই যে জিনিসগুলো কিন্তু পড়ছে। যেরকম কি দেখো যে বিশ্বে প্রচার মাধ্যম মানে জনমাধ্যমের কথা বলা হচ্ছে। মিডিয়া যেটা, যেটা আমরা ইংলিশে বলে থাকি। তো বিশ্বে প্রচার মাধ্যম এবং তথ্য প্রযুক্তির অবর্মণীয় প্রসারের ফলে সমস্ত বিশ্বের জনগণের মধ্যে সংযোগ গড়ে উঠেছে। ভাবনা চিন্তা ও মত বিনিময়ের সুযোগ বেড়েছে। সরকার সুযোগ গোপন করতে পারছে না। নিজের দেশের জনগণকে সর্বদা নিয়ন্ত্রণ করতে পারছে না। যেটা আগে পারছে না সেটা। ঠিক আছে? রাষ্ট্রীয় অনুগত্যের পাশাপাশি অতিজাতীয় অনুগত্য কিন্তু বিস্তার লাভ করেছে, যেটা আমরা দেখতে পাই। আর বিশ্বব্যাপী উৎপাদন ব্যবস্থার যে ধারা গড়ে উঠেছে তার জন্য জাতীয় রাষ্ট্রের সার্বভৌমত্ব নিয়ন্ত্রিত হচ্ছে। ঠিক আছে? আর বিশ্বব্যাপী যে বাণিজ্য ব্যবস্থা আমরা প্রসারিত হয়েছে তার ফলে জাতীয় রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা নিয়ন্ত্রিত এবং সংকুচিত হচ্ছে। এই ইস্যুগুলো কিন্তু ক্রুশিয়াল। ওকে? বর্তমানে বিশ্বব্যাপী প্রশাসন পরিচালনার নতুন ধারা গড়ে উঠেছে, যেমন সুপ্রা স্টেট গ্লোবাল গভর্নেন্স বা অতিজাতীয় বিশ্বজনীন পরিচালনা ব্যবস্থা। ঠিক আছে? যেখানে জাতীয় রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা নির্মাণ বা নিয়ন্ত্রণ করে থাকে। এখানে রাষ্ট্রসংঘ বা ইউএন, বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক অর্থ ভান্ডার, বিশ্ব বাণিজ্য সংস্থা এবং অন্যান্য অনেক বিশ্ব সংস্থা বিশ্বের বহু গুরুত্বপূর্ণ বিষয় পরিচালনা দেখতে পাচ্ছি। সেইভাবে এগুলো কাজ করা যায়। সাব স্টেট গ্লোবাল গভর্নেন্স এর ধারণা কিন্তু এর মাধ্যমে রাষ্ট্রের ভিতরে যে সংস্থা সীমানা আক্রমণকারী অনেক বিষয় পরিচালনা করছে, সেগুলো কিন্তু এর আন্ডারে পড়ছে। এগুলো কিন্তু পরিবেশ দূষণ রোধ করা, আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসবাদী কাজকর্ম দমন করা, আর গ্লোবাল রেগুলেশন, ন্যাশনাল ডিরেগুলাইজেশন এর কিন্তু এই ধারা ধরে কাজ করে যাচ্ছে। এই ইস্যুগুলো কিন্তু আমাদের এখানে কাজ করা জরুরি। বহু আন্তর্জাতিক সংস্থার কাজকর্ম, নিয়ম এবং বিধি যত প্রসারিত হচ্ছে, রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতাও কিন্তু সীমিত করছে। ঠিক আছে? আর বর্তমানে প্রায় সব রাষ্ট্রেই এক বা একাধিক আঞ্চলিক সংস্থার কিন্তু সদস্য, যেটা আমরা দেখতে পাই। আর এই সমস্ত সদস্য সংস্থার নিয়ম বিধি এবং কাজকর্ম জাতীয় সার্বভৌম ক্ষমতার উপর নিয়ন্ত্রণেরও চাপ দিচ্ছে। ঠিক আছে? যেটা খুবই crucial। আর বিশ্বায়নের যুগে আন্তর্জাতিক বা বহুজাতিক কর্পোরেশনের কাজকর্ম প্রসারিত হয়। ওইসব কর্পোরেশন প্রতিটি রাষ্ট্রের বাণিজ্য নীতি, আর্থিক নীতি, শ্রম নীতি এবং অন্যান্য নীতিও কিন্তু কার্যকলাপ দ্বারা প্রভাবিত হয়। যেখানে এই জাতীয় রাষ্ট্রগুলোর আর এই বিশ্বায়নের প্রভাবে আন্তর্জাতিক রেজিমের উদ্ভব হয়। সেখানে নিরাপত্তা রেজিম, পরিবেশগত রেজিম, তারপর অর্থনৈতিক রেজিম, এই জিনিসগুলো মানে এই ভাগ করা হয়, এই পার্ট।
ঠিক আছে? এইসব রেজিমের নিয়ম নীতি জাতীয় সার্বভৌমতা তারা সীমিত করেছে। সামরিক প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে জাতীয় রাষ্ট্রগুলির সার্বভৌম ক্ষমতা গ্রহণ করতে পারে। বিশ্ব মানবাধিকার রক্ষা, উপজাতি আদিবাসী গোষ্ঠীর নিরাপত্তা রক্ষা এবং কল্যাণ সাধন এবং অন্যান্য কল্যাণমূলক কাজকে নিয়ন্ত্রণ করে বিশ্বব্যাপী সামাজিক আন্দোলন গড়ে উঠেছে বলে আমরা দেখতে পাই। আর নারীর অধিকার রক্ষা, নাগরিক সমাজের অধিকার রক্ষা বিষয়ে সামাজিক আন্দোলন সারা বিশ্বে প্রসারিত হচ্ছে। এবং তার ফলে জাতীয় রাষ্ট্রের ক্ষমতা সংকুচিত হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু ক্রুশিয়াল অন্তর্ভুক্ত। বিশ্বে পরিবেশ দূষণ রোধের জন্য বিশ্বব্যাপী আন্দোলন চলছে। পরিবেশ রক্ষামূলক সংস্থার নিয়ম নীতি মেনে চলার জন্য জাতীয় রাষ্ট্রগুলো চাপ সৃষ্টি করা হচ্ছে। বিভিন্ন দেশে কিন্তু আর তার ইম্প্যাক্ট আমরা সেই হিসেবে দেখতে পাই। ঠিক আছে? এই সমস্ত কারণে জাতীয় সার্বভৌমিকতা সীমিত কিন্তু হয়ে পড়েছে। বাস্তববাদী তত্ত্বের সমর্থকগণ দাবি করেন যে বিশ্বায়নের যুগে জাতীয় সার্বভৌমিকতা বিলুপ্ত হবে না। এখনো রাষ্ট্রগুলি বহু ক্ষমতার অধিকার, নাগরিকদের চাহিদার সঙ্গে তাল রেখে রাষ্ট্রের কাজ বাড়ছে এবং তার দায়িত্ব খুব বাড়ছে, আর কর্তৃত্বও বাড়ছে। ফলে কি হবে দেখো, এগুলো বিভিন্ন দিক থেকে কিন্তু উন্নতি হচ্ছে। সেগুলো কি? জাতীয় সার্বভৌম ক্ষমতা নিয়ন্ত্রণকারী একটা বিষয়। ঠিক আছে? যেখানে প্রতি জাতীয় যোগাযোগ ব্যবস্থা কিন্তু রয়েছে, বিশ্বে গণমাধ্যম বা গণপ্রচার প্রসার ব্যবস্থা রয়েছে, উৎপাদন ব্যবস্থার বিশ্বায়ন রয়েছে, আর বৈদেশিক বাণিজ্যের বিশ্বায়ন রয়েছে, আন্তর্জাতিক পরিচালন ব্যবস্থার উদ্ভব, আন্তর্জাতিক সংস্থার কাজকর্ম, আন্তর্জাতিক সংস্থা যেসব গোষ্ঠীর কাজ নির্ভর করে সেগুলো হয়। বহুজাতিক সংস্থা, আন্তর্জাতিক রেজিমের উদ্ভব, সামরিক প্রযুক্তির অভাবনীয় উন্নতি, বিশ্বব্যাপী সামাজিক আন্দোলন প্রসার, বিশ্বব্যাপী পরিবেশ রক্ষার আন্দোলন, এইগুলো সবই কিন্তু এর সাথে খুব রিলেটেড। মানে এগুলো জাতীয় যে সার্বভৌম ক্ষমতা সেটা এরা কন্ট্রোল করে থাকে বা সেই হিসাবে তারা নিয়ন্ত্রণ করে থাকে। অনেক সময় দেখো এই জিনিসটা হয়, দেখো আসলে লেখার সময় মনে হয় ঠিক আছে একটু ইংলিশ জানি, ধরো যখন আমরা বাংলায় লিখছি অনেক সময় বাংলাটা মনে পড়ে, বুঝতে পারছো, কিন্তু হঠাৎ করে মুখে বাংলাটা আসে, তাহলে কি করবি? এই জন্য যখনই আমরা পড়ছি তার জন্য লিখে লিখে অনুশীলন করা দরকার, নাহলে কিন্তু হবে না। বোঝা গেল? লিখে লিখে অনুশীলন করতে হবে, তাহলে প্রপার ওয়েতে তুমি এখানে নাম্বারটা পাবে। মানে ধরো তোমার জিনিসটা মুখে আসছে, মানে তুমি বুঝতে পারছো এটা ইংলিশ কি বলছি বা কি লিখতে হবে, কিন্তু তোমার যত লেখা অভ্যাস নেই, তুমি তার বাংলাটা মনে আসছে না বা তুমি লিখতে পারছো না। তখন যদি তুমি এখানে বারবার বারবার ইংলিশ প্রয়োগ করো সেটা কিন্তু দৃষ্টিকোণ বা দেখতে খারাপ লাগে। এই টাইপের সমস্যা কিন্তু অনেকে ফেস করে। সেটা তোমার যখন বাংলাতে আমরা এক্সাম দিচ্ছি, সেই জিনিসটা কিন্তু কখনো করা যায় না। বুঝতে পারলাম আমি তুমি কি করছি। এটা কিন্তু খুবই খুবই যেগুলো কিন্তু কোনোভাবে করা যাবে না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। নাম্বার ঠিকঠাক আমরা পাবো, তাই না? তো এই জন্য এটা খেয়াল করা কিন্তু খুবই দরকার। বোঝা গেল আমি কি বলছি? এর জন্য হ্যাঁ এক্সাক্ট স্যার। বাংলাটা রাখতে হবে আর এবং লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। তাহলে এই শব্দটার বাংলা কি বা এই শব্দটার মানে কি সহজে তোমার মাথায় আসবে। আর আমরা সেই সময় নাম্বারটা পেতে আমাদের চেষ্টা করব। এটা কিন্তু খুবই আমাদের দরকার। বুঝলে? তাহলে আমরা প্রপার হতে কিন্তু আমরা ফোকাস করতে পারবো আমরা proper নাম্বারটা। তো এই হচ্ছে টোটাল জিনিস যেগুলো এই চ্যাপ্টারের মধ্যে আসছে। ঠিক আছে? নেক্সট
এটা কি হলো তোমার দেখো চ্যাপ্টার নাম্বার 9। চ্যাপ্টার 9 এ কি রয়েছে? চ্যাপ্টার 9 এ রয়েছে হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টের মানে কি? ডেভেলপমেন্টের বাংলা হচ্ছে তোমার উন্নয়ন। ঠিক আছে, পেজ নাম্বার 136 এ তুমি পেয়ে যাবে। অনেকগুলো চ্যাপ্টার পড়াচ্ছি আমরা, তোমার সেই হিসাবে এগুলো যদি প্র্যাকটিস করো তাহলে সুবিধা হবে। পেয়েছো খুঁজে? পেজ নাম্বার 136 বইটা খুঁজো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ডেভেলপমেন্ট মানে হচ্ছে তোমার উন্নয়ন। তো এই পার্টে আমাদের এগুলো কিন্তু ফোকাস করা জরুরি, যে কোন কোন জায়গা থেকে কোনটা আসছে বা কি কি বিজ্ঞান সেই সম্পর্কে আমাদের একটু খেয়াল করা দরকার, তাহলে কিন্তু হবে। তো নেক্সট এখানে ডেভেলপমেন্ট বলছে দেখো উন্নয়ন। 21 শতকের বিশ্ব দুই ভাগে বিভক্ত, কয়েকটা হচ্ছে তোমার ধনী শিল্পোন্নত দেশ আর বহু সংখ্যক দরিদ্র উন্নয়নশীল দেশ। এই দুই দুই পার্টে বিভক্ত। তো সমাজতান্ত্রিক মডেল অনুযায়ী কেন্দ্রীভূত পরিকল্পনা এবং রাষ্ট্রের উদ্যোগের মাধ্যমে উন্নয়ন কাজ পরিচালনা নির্দেশ করে। ঠিক আছে, অনেকে বলছে যে এখানে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা বা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সংস্কার চাই। 1960 এবং 70-এর দশকে উন্নয়নের পশ্চিমী মডেলের বিরুদ্ধে কিন্তু তীব্র সমালোচনা উঠেছিল। তো এখানে দেখো পেজ নাম্বার 136 এর লাস্ট প্যারা, যেখানে দরিদ্র দেশগুলির উন্নয়নের সমস্যা নিয়ে আলোচনা করার জন্য কয়েকজন অর্থনীতিবিদ মানে ইকোনমিস্ট, ঠিক আছে, আমরা ডিপেন্ডেন্সি থিওরি বা নির্ভরশীলতার তত্ত্বের ব্যাখ্যা করে। সেখানে কি রয়েছে দেখো, তাদের মধ্যে এজি ফ্রাঙ্ক, সামির আমিন এর নাম উল্লেখ করা যায়। তারা গণতান্ত্রিক অর্থ ব্যবস্থার তীব্র সমালোচনা করেছে। তারা উন্নয়নশীল দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে উন্নয়নের কৌশল স্থির করার উপর জোর দিয়েছে। সেগুলো আমরা কিন্তু দেখতে পাবো, এটা খুবই খুবই ক্রুশিয়াল। ঠিক আছে, দেখো 1980-র দশকে মায়াবতারবাদী তত্ত্ব বা নিও ক্লাসিক্যাল থিওরি তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়। এখানে উদারীকরণ ও বেসরকারীকরণ নীতির উপর জোর দিয়ে মুক্ত বাজার শক্তির সাহায্যে উন্নয়নের পথে কিন্তু উপায় ঠিক করা হয়েছে, আমরা দেখতে পাই। এখানে আইএমএফ শর্ত সাপেক্ষে ঋণ দিতে রাজি হয়। শর্ত কি ছিল? যে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি, এটা অনুশীলন বা অনুসরণ করতে হবে। স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি কি তোমার এসএপি বলা হয় শর্টে, যেটা তোমার মূল কথা হচ্ছে উদারীকরণ, বেসরকারীকরণ এবং বিশ্বায়নের নীতি ফলো করা। ওকে, স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি, যা ইংলিশে বলা হয়। এই অনুযায়ী আমাদের এখানে মিনিটটা কিন্তু মাথায় রাখা দরকার। এক্সাক্ট মিনিটটা এখানে কি বলছি বা পুরো তথ্য তোমার সংসদ থেকে আসে, সেটা কিন্তু আমাদের এখানে ফোকাস করা খুবই খুবই জরুরি। 1995 সালে দেখো কোপেনহেগেনের শীর্ষ সম্মেলন বিকল্প উন্নয়ন ঘোষণাপত্রে উন্নয়নের কতগুলো নীতির কথা আমরা দেখতে পাই। ঠিক আছে, এখানে স্থানীয় বৈশিষ্ট্য এবং প্রয়োজনের দিককে লক্ষ্য করে উন্নয়নের কৌশল এবং লক্ষ্য ঠিক করতে হবে। সেই উন্নয়নের মডেল তৈরি হবে সমাজের প্রয়োজনের উপর ভিত্তি করে। উন্নয়ন পরিবেশ সহায়ক হবে। তাছাড়া উন্নয়ন দেশের দরিদ্রতম মানুষের অতি প্রয়োজনীয় চাহিদা পূরণ করবে। এছাড়া সমাজের দরিদ্রতম মানুষদের ক্ষমতায়নের লক্ষ্যে উন্নয়ন পরিচালনা করতে হবে। উন্নয়নের কাজে সমাজের বিভিন্ন সম্প্রদায় অংশ নেবে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুবই খুবই ক্রুশিয়াল। ঠিক আছে, 1992 সালে রিও সম্মেলনে, যেটা আর্ট সামিটে বলি আমরা, এখানে নারী ও শিশুদের স্বাস্থ্যের উন্নতি, স্বাস্থ্যের উন্নতি, শিক্ষার উন্নয়ন এবং নারীদের ক্ষমতায়নের উপর জোর দেওয়া হয়েছে। 2000 সালে রাষ্ট্রসংঘ বা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এর ঘোষণা করেছে। 2015 সালের মধ্যে সারা বিশ্বে এখানে কিন্তু এরা বিভিন্ন ধরনের লক্ষ্য অর্জনের জন্য কিন্তু বিভিন্ন ধরনের স্টেপ নিয়েছে, যেটা আমরা দেখতে পাই। আর 1990 সালে ইউএনডিপি মানে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এই জিনিসগুলো যখন বছর আসলে ফুল ফর্ম গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। ইউএনডিপি মানে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ঠিক আছে, মিনিং গুলো কিন্তু আমাদের জানা আবশ্যক। আর ধরো যখন এগুলো প্রথমে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে,
নাহলে কিন্তু আমরা ঠিকঠাক নাম্বার পাবো না। বুঝতে পারলে? তো সেটা আমাদের এখানে মাথায় রেখে এগোতে হবে। ঠিক? এইখানে আরো কি জিনিসগুলো বলছে দেখো যে ২০১৫ সালের মধ্যে সারা বিশ্বে কতগুলো লক্ষ্য অর্জনের জন্য সংকল্প ঘোষণা হয়েছে। তীব্র হারে হ্রাস, সার্বজনীন প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, নারী ও পুরুষের মধ্যে সমানাধিকার প্রতিষ্ঠা, শিশু মৃত্যুর হার হ্রাস, নিরাপদ পানীয় জল সরবরাহ করা, পরিবেশের সাস্টেনেবল উন্নয়ন বজায় রাখা, বৈষম্যহীন মুক্ত বাণিজ্য, বিশ্ব বাণিজ্য প্রতিষ্ঠা করা, অত্যন্ত উন্নত দেশের সমাধান করা, আর উন্নয়নশীল দেশের বৈদেশিক ঋণ ভার হ্রাসের জন্য ব্যবস্থা গ্রহণ করা। এই জিনিসগুলো কিন্তু খুবই খুবই ক্রুশিয়াল। ঠিক আছে? তারপর ওয়াশিংটন মতৈক্য বা ওয়াশিংটন কনসেনসাস অনুসারে উন্নয়নশীল উন্নয়নের গতিকে শক্তিশালী করার জন্য বাজার শক্তি বা মার্কেট ফোর্স এর উপর কিন্তু জোর দেওয়া হয়েছে। ঠিক আছে? এখানে উত্তর ওয়াশিংটনের মতৈক্য বা পোস্ট ওয়াশিংটন কনসেনসাসের দরিদ্রদের উন্নয়ন এবং দারিদ্র্য দূরীকরণের উপর জোর দেওয়া হয়েছে। আমাদের ফোকাস করা খুবই খুবই দরকার। ঠিক আছে? তো সাম্প্রতিককালে ইউরোপের আর্থিক সংকট এবং আমেরিকার আর্থিক বিপদ বাজার অর্থনীতির ব্যর্থতা তুলে ধরেছে। ঠিক আছে? যেখানে উন্নয়নের ক্ষেত্রে সম্পূর্ণ রাষ্ট্রীয় উন্নয়ন নিয়ন্ত্রণে অর্থনৈতিক পরিচালনা তত্ত্ব গ্রহণযোগ্য নয়। ওকে? বিকল্প উন্নয়ন পদ্ধতিতে সামগ্রিক উন্নয়নের উপর জোর দেওয়া হয়, যেখানে উন্নয়ন পদ্ধতিতে বিভিন্ন স্তরের মানুষ এখানে কিন্তু অংশগ্রহণ করে। আর উন্নয়ন পরিচালনা করবে যারা করবেন তারা হচ্ছে দায়িত্বশীল। এই ইস্যুতে আমাদের ফোকাস এই হতে হবে। এখানে দেখো এই যে অমর্ত্য সেন বা ধরো বিভিন্ন ধরনের বক্তৃতা চিন্তারের কথাও বলা হচ্ছে। তো রিসেন্ট টাইমে যারা ধরো নিউজে থাকে, ধরো যে পলিটিক্যাল হচ্ছে তাদের উপর বেস বা তারা কি থিওরি বলছে সেই জিনিসটা কিন্তু আমাদের এখানে এক্সামে করা যায়, মানে লেখা যায়। বুঝতে পারো? তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের এখানে সুবিধা হবে এক্সাম। ঠিক আছে? যেরকম দেখো যে উন্নয়নশীল দেশগুলো সুশৃঙ্খলভাবে উন্নয়নের কৌশল এবং কার্যসূচি ঠিক করে সেগুলো রূপায়ণের ব্যবস্থা করবে। উন্নয়নের উপর বিশ্রামের বিরূপ প্রভাব দূর করার জন্য সঠিক ব্যবস্থা আমাদের দিতে হবে। সেগুলো কি? উন্নয়নশীল দেশগুলোকে দ্বিমুখী কৌশল নিতে হবে, আর উন্নয়নের জন্য সঠিক কার্যসূচি এবং তার নিপুণ প্রয়োগ করা দরকার। বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারের জন্য যৌথভাবে কিন্তু প্রচেষ্টা চালাতে হবে। এই যৌথভাবে প্রচেষ্টা চালানো খুবই খুবই দরকার, নাহলে কিন্তু প্রোগ্রেস হবে না। আর মানব সমাজ মানবিক মূল্যবোধের সমৃদ্ধ উন্নয়ন সবসময় চায়। এই সমস্ত জিনিসগুলো আমাদের এখানে ফোকাস করা জরুরি। এরপর আসছে কি দেখো কি পয়েন্ট মানে মূল বক্তব্যগুলো কি কি, মানে কি কি ইস্যুর উপর বেস করে এগুলো দাঁড়িয়ে রয়েছে সেগুলো কি কি দেখো। এখন বিশ্ব দুটি মূল ভাগে বিভক্ত, ধনী এবং শিল্পোন্নত বিশ্ব এবং দরিদ্র এবং উন্নয়নশীল বিশ্ব। আর দরিদ্র বিশ্বের উন্নয়নের সমস্যা হচ্ছে তোমার আন্তর্জাতিক আলোচনা বিষয়। এটা রাখা দরকার। অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বোঝায় সেটা নিয়ে তোমার অনেক বাদ বিবাদ তর্ক বিতর্ক চলছে, সেগুলো আমাদের এখানে ফোকাস করতে হবে। উন্নয়ন সম্পর্কে সাবেকি ধারণা পাশাপাশি রয়েছে উন্নয়ন বিষয়ে বিষয়ে বিকল্প মত, কি কি মতবাদ রয়েছে সেগুলো আমাদের focus করা দরকার। তার মধ্যে দেখো যে জিনিসগুলো ক্রুশিয়াল যে তোমার উন্নয়নের পদ্ধতি এবং কৌশল নিয়ে মতভেদ রয়েছে। অনেক অর্থনীতিবিদ আন্তর্জাতিক অর্থব্যবস্থা প্রয়োজনীয় সংস্কার সাধনকে উন্নয়নের শর্ত মনে করে। ১৯৮০ এর দশকে অর্থনৈতিক ধারণা প্রচারের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল। তারপর ১৯৮০ এর দশকের শেষে উন্নয়ন বিষয়ে মার্কেন্টালিস্ট চিন্তাধারা প্রসারিত হয়। সেখানে এই মার্কেন্টালিস্ট চিন্তাধারা বৈজ্ঞানিক চিন্তাধারাকে সমন্বয়ের চেষ্টা করে। ঠিক আছে? সম্প্রতি বিশ্বায়নের স্রোত উন্নয়ন সম্পর্কিত ধারণার ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন নিয়ে আসে। ইউরোপের উন্নয়নের জন্য ডিগ্লোবালাইজেশনকেও সমর্থন করেছে। তো এটা খুবই খুবই ক্রুশিয়াল। আর মানবিক মূল্যবোধের সমৃদ্ধ উন্নয়নই হচ্ছে মানব সমাজের সব। তো এই পয়েন্ট গুলো যেহেতু খুবই খুবই ক্রুশিয়াল এক্সামের জন্য, যেটা আমাদের খেয়াল করে কিন্তু এগোতে হবে। এখানে দেখো বিভিন্ন ধরনের সূচকের কথা বলছে। সূচক বলতে কি, যেরকম ধরো এসডিআই ইন্ডিয়ান ডেভেলপমেন্ট ইন্ডেক্স,
ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার দেখো রাষ্ট্রসংঘের উন্নয়নের কর্মসূচি ইউএনডিপি আছে। এরা বিভিন্ন দেশের উন্নয়নের হার পরিমাপের জন্য বিভিন্ন ধরনের এসডিআই যে লিস্ট আছে এগুলো কিন্তু তারা বের করে। ঠিক আছে? সেখানে কিন্তু তোমার এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর মাধ্যমে গড় আয়ু কি, বয়স্ক শিক্ষার হার, গঠন এবং গড় স্থানীয় যে কয়েকটা এই সমস্ত জিনিসের উপর জোর দেওয়া হয়েছে বা জোর দেওয়া হয়েছে। ঠিক আছে? আর উন্নয়ন সম্পর্কে স্বামী বিবেকানন্দ কি বলছে? যে সকলের জন্য সকল দিকের উন্নতি চাই, আর উন্নয়ন মানুষের অন্তর্নিহিত শক্তি উন্নয়ন বিকাশে সাহায্য করে। এই পয়েন্টটা আমাদের ফোকাস করা দরকার। রবীন্দ্রনাথ সতর্ক করে দিয়ে বলছেন যে উন্নয়নের ধর্ম যেন মানব ধর্ম কখনোই লঙ্ঘন না করে। সেইটা আমাদের ফোকাস করে করতে হবে। ঠিক আছে? নেক্সট আসছে কি সাস্টেইনেবল উন্নয়নের কর্মসূচি কি? তার মধ্যে কি কি রয়েছে দেখো, যে শিল্প দূষণ, নগর দূষণ, নদী দূষণ, বায়ু দূষণ কমিয়ে স্বাস্থ্যকর পরিবেশ রক্ষার জন্য বিশ্বের বিভিন্ন অঞ্চলে কর্মসূচি নেওয়া হয়েছে। ঠিক আছে? এখানে বিশ্বে ও ভারতের অনেক এলাকায় পরিবেশ সহায়ক জৈব সার এবং কীটনাশক ব্যবহার করে কৃষি উৎপাদন ব্যবস্থা পরিচালনা করা হচ্ছে। ঠিক আছে? এই হচ্ছে তোমাদের সাস্টেইনেবল যে উন্নয়ন রয়েছে তার কর্মসূচির আন্ডারে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট আন্ডারে এই ইস্যুগুলো পড়ে। এই জন্য আমাদের এখানে ফোকাস করা জরুরি। আমাদের কিন্তু ঠিক আছে? এই যে লিস্ট গুলো আছে দেখো, টেবিল তুমি পেয়ে যাবে 139 পেজ। মানে এই যে উন্নয়ন বা ডেভেলপমেন্ট যে আছে এই যে দেখো এগুলো টেবিল আছে, এইগুলো কিন্তু লিখে প্র্যাকটিস করা কিন্তু দরকার। ঠিক আছে? নাহলে কিন্তু হবে। এগুলো যখন আমরা লিখে প্র্যাকটিস করবো তখন আসলে কিন্তু পারে। কারণ তাহলে তুমি মনে রাখতে পারবে। বুঝতে পারছো? যে কোনটা কি আসছে, ফোকাস করছে, তাহলে আমাদের এখানে কভার করতে কিন্তু সুবিধা হবে। তার জন্য যে লিস্ট গুলো আমাদের এখানে খেয়াল রাখা দরকার, তাহলে কিন্তু হবে না। বুঝতে পারলে যে এখানে আমরা পরপরই দেখতে পাই যে মানে হ্যাঁ স্যার। টেবিল যেগুলো রয়েছে এই টেবিলে রিসেন্ট কিছু ডাটা আসছে। ধরো যে টেবিলটাই আমরা ধরে নিলাম, সেই টেবিলের উপর বেস করে রিসেন্টলি কি ডাটা আমরা দেখতে পাচ্ছি, এই ডাটাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং এক্সামে কিন্তু আমাদের এটাই দেখতে হবে যে কোনো বিষয়ে দেরি ঘটে চলেছে বা আমরা দেখতে পাচ্ছি চেঞ্জেস, এই সমস্ত টপিকগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমার এখানে কোশ্চেন আসবে। আসলে লাস্ট উইকে কি করেছো বলো তুমি বাড়িতে? স্যার তেমন কিছু করা হয়নি, হিস্ট্রিটা পড়ছি স্যার। ওইটারই ছোট ছোট করে নোট বানিয়ে ওটাই পড়ছি। কিছু কি লিখে? না এমনি বড় কিছু লিখিনি, ওই হিস্ট্রিটারই নোট বানিয়েছি ছোট করে, মানে নিজে আচ্ছা বোঝার আচ্ছা। মতো। তো সেগুলো তাহলে ধরো লিখছি যেহেতু লিখেছো, ওটা তাহলে আমাদের যে জিএস ক্লাস আছে সেই জিএস ক্লাসে হ্যাঁ স্যার, সেন্ড করে দেবো। আলোচনার গুলো শুরু করতে হবে। বুঝতে পারলে? আলোচনাগুলো শুরু না করলে কিন্তু হবে না। যেহেতু একদম গোড়া থেকে আমরা সেই শুরু করেছি, তাই না? কি করে ধরে আর এই বইটা পুরো সব চ্যাপ্টারই তোমার রয়েছে। বুঝতে পারছি আইআর যে পার্ট আছে সেটা সাথে সেখানে একটা পুরো পার্ট নেই, সেই জন্য আমাদের এখানে ক্লাস করা কিন্তু দরকার। আমরা ঠিক যাই হোক, সেই বাদে জিনিসগুলো খেয়াল করে রাখুন, তাহলে সমস্যা। আচ্ছা আমাদের চ্যাপ্টার 10 আসছে, টেরোরিজম বা সন্ত্রাসবাদ।
নেক্সট হচ্ছে তোমার এখানে চ্যাপ্টার 10 সঞ্চার, খুবই ইম্পর্টেন্ট জিনিস। আর রিসেন্টলি তো কি কি জিনিসগুলো চলছে সারা পৃথিবীর মধ্যে দেখতেই পাচ্ছ, তার জন্য এগুলো খুবই খুবই কিন্তু ক্রুশিয়াল এক্সামের পয়েন্ট অফ ভিউতে আমাদের, যেগুলো কিন্তু আমাদের মাথায় রেখে এগোতে হবে পরপর, যে কোনো কোনো জায়গাতে কি কি এগুলো করছে একটু বিজ্ঞানকে সেই হিসাবে ফোকাসটা করা যায়। সঞ্চার বা দেখো খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু এক্সামের জন্য দিতে হবে। তো সেই কারণে আমাদের এখানে ফোকাসটা করা জরুরি। তো এখানে দেখো সঞ্চয়পত্র পেয়েছো তো, যে পেজ নাম্বার 140 তে পেয়ে যাবে। পেজ নাম্বার 140 সঞ্চয়পত্র হচ্ছে তোমার এখানে চ্যাপ্টারের নাম হচ্ছে তোমার টেরোরিজম। চ্যাপ্টারের নাম টেরোরিজম। পেয়েছো টেরোরিজম চ্যাপ্টার? হ্যাঁ স্যার। বেশ বেশ। তো দেখো সাম্প্রতিক বিশ্বে সন্ত্রাসবাদ ভয়াবহ সমস্যা হচ্ছে, কত নিরীহ নিষ্পাপ, কত মূল্যবান সম্পদ ধ্বংস করে সন্ত্রাসবাদ সারা বিশ্বে আতঙ্ক বিস্তার করছে আমরা দেখতে পাই। তো সন্ত্রাসবাদ কি, কেনই বা তার এই বিষয়ে সেটা আমরা দেখব। তো এর হচ্ছে দেখো বিভিন্ন ইস্যুর উপর ফোকাস করে হিংসা প্রয়োগ, সন্ত্রাসবাদী আক্রমণের লক্ষ্য হচ্ছে নিরীহ জনগণ, আর উদ্দেশ্য হচ্ছে এখানে সামাজিক এবং রাজনৈতিক লক্ষ্য অর্জন করা নিয়ে। ঠিক আছে, আর সন্ত্রাসবাদী যেগুলো এবং সরকার নেই। প্রথম বিশ্বযুদ্ধের পর সন্ত্রাসবাদ ছিল বিপ্লবী সন্ত্রাসবাদ বা রেভলিউশনারি টেরোরিজম। 1930-এর দশকে সন্ত্রাসবাদের অর্থে পরিবর্তন হয়, তখন সন্ত্রাসবাদ বলতে বোঝাতো এক নায়কতান্ত্রিক রাষ্ট্রের দমনমূলক ব্যবস্থা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সন্ত্রাসবাদ তার বিপ্লবী প্রকৃতি পায়। 1960-এর দশকে এবং 70-এর দশকে অনেক উপজাতির গোষ্ঠী বা অনেক গোষ্ঠী তাদের জনসম্প্রদায়ের জন্য স্বাধীনতার দাবি করে হিংসাত্মক কার্যকলাপে লিপ্ত। এটা আমরা 1970-এর দশকে ভিয়েতনামে মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে উদার গণতান্ত্রিক দেশগুলিতে রাজনৈতিক আসামের বিরুদ্ধে কিন্তু বামপন্থী মার্ক্সবাদী, লেনিনবাদী, মাওবাদী বিভিন্ন ধরনের দল গড়ে ওঠে। এগুলো তোমার এখানে ব্যাকগ্রাউন্ড আমরা সেই হিসাবে এখানে ফোকাস করছি যে মডার্ন টাইমে কি কিভাবে সেগুলো তোমার আসছে। ঠিক আছে, এখানে দেখো যুগে যুগে সন্ত্রাসবাদের যে অর্থ এবং যে কার্যধারা এটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিবর্তিত। তো তার জন্য সেই পরিবর্তিত রূপ আমাদের মাথায় রাখা দরকার। যেটা আমরা যেভাবে এখানে করছি, কিভাবে সেটাকে শুধু ফোকাস করা আমাদের দরকার। বস্তুত সন্ত্রাসবাদ বা টেরোরিজম শব্দটি নিয়ে অনেক বিভ্রান্তি আছে। যদি কেউ বিশ্বাস স্বীকার হয় তবে সে তখন এইসব হিংসাত্মক কাজকে সন্ত্রাসবাদ উল্লেখ করে। আবার যখন কেউ এসব কাজের সমর্থন পায় তখন তারা হিংসাত্মক কাজকে সন্ত্রাসমূলক বলে স্বীকার করে। এই জন্য এই মিনিং গুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ভাবে আমাদের মাথায় রাখা দরকার। ঠিক আছে, এইখানে দেখো সন্ত্রাসবাদের বিভিন্ন ধরনের কথা বলছি, উদয়বাদী মতবাদ, হিংসুক মতবাদ, নাস্তিকবাদী মতবাদ, এই তিন পার্টে আমরা সন্ত্রাসবাদ। ঠিক আছে, উদয়বাদী মতবাদের সঙ্গে হিংসুক মতবাদের সঙ্গে বাস্তববাদী মতবাদের সঙ্গে। দেখে তোমার এখানে উদয়বাদীর মধ্যে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক বঞ্চনা এবং সরকারের এখানে কাজকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করে সন্ত্রাসবাদের জন্ম। সন্ত্রাসবাদ জাতি গঠনকারী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, জাতি গঠনকারী প্রক্রিয়ার চাপ এবং উদ্বেগই হচ্ছে সন্ত্রাসবাদের কারণ। বাস্তবায়ীদের মতে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে প্রতিযোগিতার জন্য সন্ত্রাসবাদ হয়, যেহেতু আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো বিশ্ব রাষ্ট্র নেই সেহেতু সন্ত্রাসবাদের কাজের মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা করে। ঠিক আছে, তো সেই হইতে আমাদের ফোকাস করা দরকার। তো সন্ত্রাসবাদের প্রক্রিয়া এবং প্রভাব কি কি? সন্ত্রাসবাদী কার্যকলাপের ফলে তখন সন্ত্রাসবাদ ভিত্তিক উদ্বেগ এবং দুশ্চিন্তা ছড়িয়ে দ্বন্দ্ব এবং অশান্তি সৃষ্টি করে। আর সন্ত্রাসবাদী সমাজে এবং রাষ্ট্রে আতঙ্কের সৃষ্টি করে বাধা সৃষ্টি করছে। সন্ত্রাসবাদের উপায় কি? তোমার দেখো সন্ত্রাসবাদের প্রতিরোধী উপায়। প্রতিরোধী উপায় কিন্তু এখানে বিভিন্ন ধরনের ইস্যু বসে থাকে, যে ওয়ে টু কমব্যাট টেরোরিজম। এখানে ধরো যারা উদারবাদী রয়েছে তারা বলছে কি যে সন্ত্রাসবাদীদের কার্যে লিপ্ত জনগণের গুরুত্ব এবং বঞ্চনা দূর করার জন্য রাষ্ট্রকে প্রয়োজনীয় প্রতিরোধমূলক এবং কল্যাণমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। সন্ত্রাসবাদের দাবি লক্ষ্য এবং উদ্দেশ্য যুক্তিসঙ্গতভাবে সহানুভূতির সাথে বিবেচনা করতে হবে এবং সমস্যা সমাধানের পর খুঁজে নিতে হবে। ঠিক আছে, আর রক্ষণশীলদের মতবাদ অনুসারে কঠোরভাবে সন্ত্রাসবাদীদের দমন করা দরকার।
বাস্তববাদীদের মতে সন্ত্রাসবাদীদের একদিকে আর অন্যদিকে এই বিবাদের মূল কারণ হচ্ছে সমস্যার সমাধান। সেই অনুযায়ী আমাদের এখানে ফোকাস করা জরুরি। সন্ত্রাসবাদের কার্যকলাপ তখনই বৃদ্ধি পায় যখন হাতের কাছে অস্ত্রশস্ত্র থাকে এবং তার মাধ্যমে তারা কিন্তু ওখানে প্রতিরোধ বা সেই প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে রয়েছে। সুতরাং সন্ত্রাসবাদের প্রতিকারের জন্য বিক্ষুব্ধদের দাবি এবং সমস্যাগুলোকে প্রথম থেকে সহানুভূতির সঙ্গে বিবেচনা করা দরকার। ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র উপর আক্রমণের পর আন্তর্জাতিক সন্ত্রাসবাদ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। সন্ত্রাসবাদীরা অতি আধুনিক প্রযুক্তির সাহায্যে তারা এক দেশ কিন্তু প্রত্যেকদিন বিভিন্ন দেশে তারা কিন্তু আক্রমণ চালাচ্ছে এবং যার ফলে কি হচ্ছে বহু লোক, বহু যে নিরীহ মানুষ তারা মারা যাচ্ছে। তখন তোমার টেররিস্ট অ্যাটাক হচ্ছে, তারপরে তো মারাই যাচ্ছে। তো তার কথা এখানে বলছে এবং তারপরে পরবর্তীতে কি হচ্ছে আর বিশ্বের বিভিন্ন স্থানে সন্ত্রাসবাদীদের ঘাঁটি রয়েছে। আর এখানে বহু যুবক এবং তরুণ শিক্ষা কিন্তু তাদের দেওয়া হয়। সন্ত্রাসবাদীরা বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত হচ্ছে। তো সেই পার্টে আমাদের ফোকাস করা দরকার। Okay? সন্ত্রাসবাদ আজ জাতীয় রাষ্ট্রীয় সীমানা লঙ্ঘন করেছে। আর সন্ত্রাসবাদ দমনের জন্য দেশের সর্বস্তরে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা চাই। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সহযোগিতা না থাকলে সন্ত্রাসবাদ প্রতিরোধ করা সম্ভব নয়। তো সেই জিনিসগুলো কিন্তু ক্রুশিয়াল। ভারতে এই জিনিসগুলো এখানে ফোকাস করতে হবে। নার্কো সন্ত্রাসবাদ বা নার্কো টেররিজম। বর্তমানে নার্কো সাম্রাজ্যবাদ বা সন্ত্রাসবাদ ভয়াবহ বিপদের কারণ হয়ে উঠেছে। মাদক দ্রব্য চোরাচালানকারী সন্ত্রাসবাদীদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে উঠেছে। দেখতে আর সন্ত্রাসবাদীরা প্রচুর অর্থের বিনিময়ে মাদক দ্রব্য চোরাপথে চালান করছে এবং সেই অর্থ দিয়ে সন্ত্রাসবাদী কাজকর্ম চলছে। ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে এবং দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়াতে আমরা কিন্তু বিভিন্ন ধরনের সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়েছে। মানে এই সকল কন্টিনেন্ট তিনি এগুলো খেয়াল রাখবেন। আর দেখো রাইসরি যখন এই জিনিসগুলো করবে ওয়ার্ল্ড ম্যাপটা সামনে রেখে যে কোন কোন এরিয়ার কথা বলা হচ্ছে, কোন কোন কান্ট্রির কথা বলা হচ্ছে, সেই অনুযায়ী আমাদের এখানে ফোকাস করা কিন্তু জরুরি। নাহলে কিন্তু হবে না। ঠিক আছে? তাহলে তুমি এক্সাম্পল দিতে পারছো কোন কোন জায়গার কথা আমরা বলছি আর কোন কোন জায়গাতে কিভাবে হ্যাঁ সন্ত্রাসবাদ স্যার। ছড়িয়ে পড়েছে আর কিভাবে সেগুলো একটার সাথে একটা কানেক্টেড রয়েছে। তো এইটা আমাদের কিন্তু এখানে ফোকাস করা দরকার। আরো সমস্যা। ঠিক আছে? এরপরে দেখো এই যে এখানে সন্ত্রাসবাদকে ওখানে দূর করার জন্য বিভিন্ন স্টেপ আমরা দেখতে পাই। সন্ত্রাসবাদ বিশ্ব রাজনীতির প্রভাব কিন্তু পড়েছে। ঠিক আছে? তো সেই জিনিসগুলো কি করে যে সন্ত্রাসবাদী আক্রমণ আমার সমাজে হিংসা ছড়িয়ে বহু প্রকরণ হয়েছে। ২০০১ সালে ১১ই সেপ্টেম্বর আমেরিকায় সন্ত্রাসবাদী আক্রমণের পর তার বিরুদ্ধে সারা বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে। ঠিক আছে? সমগ্র বিশ্বে উদ্বেগ এবং দুশ্চিন্তা ছড়িয়ে পড়েছে। তারপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসবাদী আক্রমণ চলছে। সন্ত্রাসবাদী কাজকর্ম, উগ্রপন্থীদের আক্রমণে নিয়ে বিশ্ববাসীর মধ্যে এবং যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তা কিন্তু আর শেষ নেই। মানে সারা পৃথিবীর বিভিন্ন লোকজন তারা ম্যাক্সিমাম তারা কনসার্ন যে এখানে এই যে টেরোরিজম আমরা কি করে কন্ট্রোল করতে পারবো, আর তারা কিন্তু হচ্ছে সুন্দর সুন্দর জীবন যাচ্ছে, তাই না? তো সেই সমস্ত যেগুলো আমরা কিভাবে নিজেদের আন্ডারে নিয়ে আসতে পারি, তো সেই জন্য তারা কিন্তু রয়েছে টেনশন। সেটার কথা এখানে বলছি। এরপরে কি রয়েছে দেখো যে সন্ত্রাসবাদী বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক নষ্ট করে অশান্তির সৃষ্টি করে বিশেষ আমেরিকা, ইউরোপ এবং অন্যান্য দেশের সুসম্পর্ক নষ্ট করেছে। সন্ত্রাসবাদী কাজকর্মের জন্য বেআইনিভাবে অস্ত্র চলাচল করেছে, বিভিন্ন রাষ্ট্রের সীমানা পেরিয়ে মাদক দ্রব্যের চোরাচালান করেছে। আর এইগুলো জানানো দেওয়া হয়েছে। সেজন্য আমাদের ফোকাস করা দরকার। সন্ত্রাসবাদী কাজকর্ম আন্তর্জাতিক নিরাপত্তা ক্ষুণ্ণ করেছে এবং বহু দেশের জাতীয় নিরাপত্তার বিপদ এবং সাধারণ মানুষের নিরাপত্তা ক্ষুণ্ণ করেছে। তো সেই জন্য আমাদের এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তো এগুলো কি পয়েন্ট কি মানে কি ইস্যুর উপর একটু বেস করে রয়েছে। সেই যদি গুলো মানে সেগুলো যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে সন্ত্রাসবাদ সাম্প্রতিক বিশ্বে এক ভয়াবহ সমস্যা। সন্ত্রাসবাদ কি, সন্ত্রাসবাদের কারণ কি, সন্ত্রাসবাদের উপায় কি, এইসব প্রশ্ন ঘিরে অনেক তর্ক বাহাদুর চলছে।
সন্ত্রাসবাদের সর্বজন গ্রাহ্য কোনো সংজ্ঞা নেই। সন্ত্রাসবাদের অর্থ এবং উদ্দেশ্য বরং সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে। সাধারণভাবে রাজনৈতিক উদ্দেশ্য শাসনের জন্য স্বেচ্ছাকৃতভাবে হিংসার প্রয়োগকে সন্ত্রাসবাদ বলে। সন্ত্রাসবাদ বিভিন্ন রকমের হয়। রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ, অরাষ্ট্রীয় সন্ত্রাসবাদ। সন্ত্রাসবাদের কারণ সম্পর্কে বিভিন্ন মতবাদ আছে, সেগুলো কিন্তু উদারবাদী মতবাদ, রক্ষণশীল মতবাদ এবং বাস্তববাদী মতবাদ, এগুলো আমাদের খেয়াল করা। আর সন্ত্রাসবাদ বহু অশান্তি এবং অমঙ্গলের কারণ। সেখানে কিন্তু সন্ত্রাসবাদ প্রতিরোধের উপায় সম্পর্কে বিভিন্ন মতামত ভেদ আমরা দেখতে পাই। সেখানে সন্ত্রাসবাদের মূল কারণ হচ্ছে অনুসন্ধান করে সমস্যা সমাধানের জন্য আমাদের প্রস্তুতি বা এগুলো করতে হবে। তো এই হচ্ছে মেইন জিনিস যেগুলো এখানে টেরোরিজম বা এখানে যে আমাদের চ্যাপ্টার রয়েছে মেইন ইস্যু, এই সমস্ত জিনিসগুলো বেস করে কিন্তু এখানে ডিসকাস করা হচ্ছে বা বলা হচ্ছে, যেটা আমাদের এখানে ফোকাস করা পর্ব পর্ব। বোঝা গেল? এই যে ইস্যুগুলো কিন্তু মেইন কনসার্ন এখানে, যেটা আমাদের মাথায় রেখে এগোতে হবে, নাহলে কিন্তু আমাদের আসবে। সেই হয়তো আমাদের এখানে ফোকাস করা আলটিমেটলি দরকার। আর সন্ত্রাসবাদের সাথে রিলেটেড দেখো রিসেন্টলি মানে আমরা যা যা করেছি ভারতে এবং পৃথিবীর বিভিন্ন দেশে, সেই জিনিসগুলো কি আর কিভাবে একটার সাথে আরেকটা কানেক্ট, এই জিনিসটা তোমরা এখানে মাথায় রাখা কিন্তু জরুরি এক্সামের পর। বুঝতে পারলে কথা আমি কি বলছি? ঠিক আছে? তো হ্যাঁ স্যার। সেই জন্য এগুলো কিন্তু আমাদের এখানে মাথায় রাখতে হবে। আর সাথে রিসেন্টলি যা যা করছে সেগুলো কানেক্ট করে রাখো বা সেগুলো দেখো নিউজ পেপার থেকে। আচ্ছা, নিউজ পেপার থেকে নোট করা শুরু করেছো? হ্যাঁ যে স্যার, শর্ট করছি সামারি একটু একটু। আচ্ছা, তো সেই হিসেবে তোমার স্টার্ট করা কিন্তু দরকার। এগুলো কিন্তু কানেক্ট করতে হবে পরপর। আর লিখে লিখে প্র্যাকটিস করো। নেক্সট উইকে যখন আমাদের ক্লাস আছে তুমি কিন্তু লিখে তাহলে আমি সেই যে করতে পারবো, কারণ আমরা প্রথম থেকেই সেটা কিন্তু শুরু করতে চাই, যাতে তোমার ধরো যে জিনিসটা আলোচনা হচ্ছে সেগুলো যাতে সহজে এইটা কিন্তু দরকার, মানে কিন্তু হবে। বুঝতে পারলে কি বলছি? তো সেই হ্যাঁ স্যার। জিনিসগুলো আমাদের খেয়াল করে এগোতে হবে। আর যদি কোনো কোয়েশ্চেন, কোয়েরি বা কনফিউশন থাকে বলো। ওভারঅল আমরা যে জিনিসগুলো ডিসকাস করলাম, না স্যার, ক্লিয়ার স্যার। ঠিক আছে? এগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে? আসলে প্র্যাকটিস না করলে কিন্তু আমি মনে রাখতে পারবো না। দেখে মনে হয় যে খুব সিম্পল জিনিস, থিওরি তো আমি বুঝি। কিন্তু যখন আমরা ইউপিএসসি এক্সামের জন্য আমরা করছি অপশনাল হিসেবে, আমার এক্সাক্ট ডাটা বা তথ্য না থাকলে আমি কিন্তু অ্যান্সার করতে পারবো না। ঠিক আছে? তো সেই জন্য এইসব জিনিসগুলো কিন্তু আমাদের এখানে ভালো করে মাথায় রেখে এগোতে হবে। নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। বোঝা গেল আমার কথা আমি কি বলছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই ওয়েতে জিনিসগুলো খেয়াল করো, তাহলে আলটিমেটলি নাম্বার কিন্তু ঠিকঠাক আসবে আর ভালো পড়াশোনা করবে। ঠিক আছে? আচ্ছা, আর কিছু বলার আছে? ঠিক আছে, আজকে শুরু করো। ঠিক আছে, আবার তাহলে আমাদের দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। যে ক্লাসে আজ আমাদের এভরি থাকছে। ওকে? হ্যাঁ স্যার। ঠিক।